গল্প ভালোবাসার ফোড়ন ২। লেখনীতে মিমি মুস্কান। ষষ্ঠ পর্ব, দ্বিতীয় সিজন। রাতে মা আর বাবা অনেক রাত করে ফিরলেন, যার কারণে আর দেখা হলো না। অতঃপর সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে গিয়ে সবার সাথে দেখা। আপু আর ইয়ান দুজনেই আছে আমাদের সাথে। খাবার শেষে আমরা ভার্সিটির জন্য রওনা হতে যাব, এর আগেই মা আমাকে ডাকলেন। আমি তার সাথে কথা বলতে গেলাম। অতঃপর তিনি আমাকে আহিয়ানের নানু সাথে দেখা করতে বলেন। তার নানু নাকি দেখতে চায় আমাকে। অনেকটা বয়স হয়েছে উনার। তাই মা আর বাবা চান আমরা তাদের সাথে গিয়ে দেখা করি। মা আমাকে এতটুকু জানানোর পর আমাকে জিজ্ঞেস করলেন যাব কিনা। আমি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে চলে এলাম। ব্যাগ কাঁধে নিয়ে বাইরে এসে দেখি উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই প্রথম উনাকে দেখার পর আমার অস্থিরতা বাড়তে লাগলো। আমি চোখ বন্ধ করেই স্বাভাবিক হবার চেষ্টা করতেই গত রাতের ঘটনা মনে পড়ল। অস্থিরতার কারণে পড়ে যেতে নিলে দরজা আঁকড়ে ধরলাম। উনি পিছনে ফিরে বলেন, আরে ভূতনি, ঠিক আছো তো? বলেই উনি কাছে আসতে নিলেন। আমি সাথে সাথেই চোখ বড় বড় করে মাথা নাড়লাম। অতঃপর উনার পাশ কাটিয়ে দ্রুত গিয়ে গাড়িতে বসলাম। উনি এসে আমার পাশে ড্রাইভিং সিটে বসলেন। গাড়ির সামনে থাকা আয়নাটা বাঁকা করে আমার দিকে দিলেন। আমি ভ্রুকুঁচকে সেখানে তাকিয়ে দেখি উনি তাকিয়ে আছেন। চোখ সরিয়ে বাইরের দিকে তাকালাম। কিছুক্ষণ পর উনি বলে উঠেন, মাকে কি বললে? কোন ব্যাপারে? নানু বাড়িদের যাবার ব্যাপারে। এভাবে তুমি কমফোর্টেবল ফিল না করলে যাব না। আমি আনকমফোর্টেবল, এটা আপনাকে কে বলল? তোমাকে দেখেই মনে হচ্ছে। বলেই গাড়ির আয়নাতে আমাকে দেখলেন। আমারও চোখ গেল তাতে। আমি সাথে সাথে চোখ নামিয়ে ফেললাম। ভার্সিটিতে আসার পর থেকেই ইতি আমাকে ছাড়ছে না। গতকাল এমন কি হলো সেটা তার জানা চাই। জ্বালিয়ে মারছে আমাকে। আমি ওকে বলছি তেমন কিছু হয়নি। উনি আবারও নীতির সাথে কথা বলছিলেন বলেই আমি চলে এলাম। ইতি আমার দিকে তাকিয়ে বলে, তাই বলে অত রাতে তুই আমাদের না বলে এভাবে চলে আসবি? জানিস পুরো বাড়িতে শুধু তোকে খুঁজেই যাচ্ছিলাম। কাল আমার এনগেজমেন্ট ছিল। জানতি না তুই? সরি ইতি, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। ইতি কিছু বলতে যাবে এর আগেই সামনে থেকে কেউ বলে উঠে, ভুল করা তো তোমার অভ্যাস নিহা। আমি আর ইতি সামনে তাকালাম। তাকিয়ে দেখি নীতি, টিনা আর আনিকা। নীতি আবারও বলে উঠে, ভুল করেই বিয়েটা করে ফেললে তুমি আর সবকিছু উলট পালট করে দিলে। নীতির কথা শুনে বেশ রাগ হলো আমার। তবুও আমি তাদের কিছু না বলে এড়িয়ে চলতে চাইলাম। হঠাৎ করেই নীতি বলে উঠে, আরে পালিয়ে যাচ্ছ নাকি? ইতি বলে উঠে, পালাবে কেন? শুধু তোমাদের মতো নিচু মানুষের সাথে কথা বলে রুচি নষ্ট করতে চাই না, তাই চলে যাচ্ছি। টিনা চেঁচিয়ে বলে উঠে, ইতি, মুখ সামলে কথা বলো। আমার মুখ আমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা কথা বলবো। তোমাকে তো আমি। বলে ইতির কাছে তেড়ে আসতে নিলে নীতি আর আনিকা ওকে আটকে দিল। আনিকা বলে উঠে, সময় ভালো না টিনা, চুপ থাক। বাড়াবাড়ি করিস না। ওদের কথায় ইতি মুখ ভেঙচি দিল। আমি ইতির হাত ধরে চলে যেতে নিলাম। তখনই নীতি আবারও আমাকে ডাক দিল। আমি ওর দিকে দাঁড়িয়ে আছি। ওর আর আমার দূরত্ব অনেক। নীতি হেঁটে এগিয়ে আসতে লাগলো। আমিও আগালাম। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছি। নীতির চোখের দিকে তাকাতেই গতরাতের ঘটনা ভেসে উঠছে। নীতি বাঁকা হেসে বলে উঠে, আমার ধারণা গত রাতের ঘটনা দেখেছিলে তুমি। কি বলতে চাও? নীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখো নিহা, আমি এতটুকু আন্দাজ করতে পারি তোমার আর আহির মাঝে কিছুই হয়নি আর না হবে। কারণ তোমাদের মাঝে কিছুই নেই। গতকাল আহি নিজে এসেছিল আমার কাছে। আমি হেসে বলি, তোমার কাছে কেন আসলো, কিভাবে আসলো, আসার পর কি হলো সবই জানি আমি। আহিয়ান নিজেই আমাকে সব বলেছে। কিন্তু তোমার একটা ভুল ধারণা আমি ভাঙিয়ে দিচ্ছি। আহিয়ান আর আমার মাঝে যে কিছুই হয়নি এটা ভুল। এমনকি গতকাল রাতেও। আচ্ছা বাদ দাও। তোমার মতো মেয়েরা যে কত নিচে নামতে পারো সেটা আমার জানা হয়ে গেছে। আগেও বলেছি, এখনো বলছি, আমার স্বামী থেকে দূরে থাকো। বাই দা ওয়ে, তোমাকে একটা ইন্টারেস্টিং খবর দেই। বলেই নীতির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলি, আমি আর আহিয়ান হানিমুনে যাচ্ছি। বলেই ওর মুখের দিকে তাকালাম। ওর মুখের রং উড়ে গেছে। আমি হেসে বলি, তুমি না আমার বান্ধবী, কোনো গ্রেস করবে না? নীতি রেগে তাকিয়ে আছে আমার দিকে। পারছে না এখনই আমাকে খেয়ে ফেলতে।
সে আমার দিকে এগিয়ে কিছু বলার আগেই ইতি বলে উঠে, আহি ভাইয়া। আহিয়ানের নাম শুনে নীতি সেখানেই দাঁড়িয়ে যায়। দুজনেই মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে দেখি আহিয়ান দাঁড়ানো। আহিয়ানকে দেখেই নীতি আমার থেকে সরে যায়। অতঃপর তারা তিনজনই আহিয়ানের পাশ কাটিয়ে চলে যায়। ভীতুদের মতো তাদের চলে যাওয়া দেখে আমি জোরে জোরে হাসতে লাগলাম। আহিয়ান অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। উনি হাঁটতে হাঁটতে আমার কাছে এসে জিজ্ঞেস করে, এমন ভাবে হাসছো কেন? জব্দ করেছি, মোক্ষম জব্দ। কেন এসেছিল ওরা? কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য। উল্টো আমি মরিচ লাগিয়ে দিয়েছি। বলেই হাসতে হাসতে ইতিকে নিয়ে উনার পাশ দিয়ে চলে এলাম। বাসায় এসে শুনি আগামীকালই যেতে হবে। নানু তার নাত বউকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। নানুদের বাড়ি হলো সিলেটে। আমরা গাড়ি দিয়েই যাব। খুব ইচ্ছে ছিল ইয়ানকে নেবার, কিন্তু মা দিতে চাইল না। মা বলেন, তোমরা দুজন চলে গেলে আমার পুরো বাড়ি খালি থাকবে, এখানে ইয়ান না থাকলে যে আমার দম বন্ধ হয়ে আসবে মা। মায়ের কথায় আমি হাসি মুখে চলে আসি সেখান থেকে। সত্যিই বলেছে, এত বড় একটা বাড়িতে তারা দুজন তো মনমরা হয়েই থাকবে। এর চেয়ে ইয়ান থাক না এখানে। সে থাকলেই তো বাড়িটা একটু হইচই থাকবে, মা আর বাবারও ভালো লাগবে। রাতেই ব্যাগ প্যাক করে রেখেছিলাম। অতঃপর ভোরে উঠে তৈরি হয়ে নিলাম। আজ উনি আমার আগেই তৈরি হয়ে নিচে চলে গেছে। আমি ঝটপট তৈরি হয়ে নিচে এলাম। সবার সাথে দেখা করলাম। বাবা গম্ভীর স্বরেই বলেন, সাবধানে যেও। আমিও মাথা নাড়লাম। কিন্তু আমাদের ইয়ান বাবুকে এত ভোরে ঘুম থেকে উঠায় কার সাথী? সে যে এখন ঘুমে বিভোর। আমি ঘুমের মাঝেই তার কপালে একটু চুমু খেলাম। এই ছোট্ট বাচ্চাটা এখন আমার চোখের মণি। গতকাল রাতেও আমার বিছানার উপর লাফিয়ে লাফিয়ে বলে গেছিল ভোরে তাড়াতাড়ি উঠে আমাদের সাথে যাবে। কিন্তু ঘুম থেকে উঠে আমাদের না দেখতে পেয়েও বেশ কাঁদবে বলে মনে হচ্ছে। কতদিন ওর মুখে ভূতনি আম্মু ডাকটা শুনতে পারবো না। কিন্তু ভূতনি ডাকটা উনি পূরণ করে দেবে। আচ্ছা, যদি ওখানে সবার সামনে এই নামে ডাকে তখন? শুনেছি উনার মামা মামি আর খালা খালু নিয়ে নাকি বিশাল পরিবার। এদের মাঝে এই নামে ডাকলে আমার মান সম্মান থাকবে তো? আমি আপুর সাথে কথা বলছিলাম। এর মাঝেই উনার ফোন এলো। উনি ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। অতঃপর আমি বাইরে এসে দেখি উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। মুখটা কেমন গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে আমার উপর। উনার চাহনিতে নিজেকে কেমন জানি অপরাধী অপরাধী বলে মনে হলো। আমি চুপচাপ এসে গাড়িতে বসলাম। আমার পিছু পিছু মা বাবাও এলেন। উনি গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করলেন। অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করছেন। এত ভোরে রাস্তা সচরাচর ফাঁকাই থাকে। উনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। আমি বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছি। কিন্তু মাঝে মাঝেই খেয়াল করছি উনি গাড়ির আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছেন। আমি একটু হালকা কেশে বলে উঠি, আমি কি কিছু করেছি নাকি? উনি সামনের দিকে তাকিয়ে, তোমার কি মনে হয়? কিছুই মনে হচ্ছে না। কারণ আমি কিছু করিনি। তাহলে জিজ্ঞেস কেন করছো? আপনি কেন বারবার এভাবে তাকাচ্ছেন তাই? হঠাৎ করেই এর মাঝে উনার ফোনে কল এলো। ফোনটা সামনেই রাখা ছিল। উনি ফোনটা কেটে আমার দিকে তাকালেন। এর মাঝেই মেসেজ আসার টুংটুং শব্দ হলো। আমি বলে উঠি, কি হয়েছে বলুন তো? তুমি হতে কি বাকি রেখেছো বলো? কি করেছি সেটা বলুন। দিনে এত অকাজ করো যে হিসাবও রাখো না। আমি উনার দিকে তাকিয়ে আছি। আহিয়ান সামনের দিকে তাকিয়ে বলে, তুমি আর আমি হানিমুনে যাচ্ছি। কি হহ? কি বলছেন এসব? আমি কোথাও বললাম? এসব তো তুমি বললে। এই কি বললেন আপনি? আমি আমি বলেছি এসব? না হলে কে? আমি বলেছি। আকাশ ফোন করে বলছে তুমি ইতিকে বলেছ, আমি তাকে কেন বলিনি। এরপর থেকেই আমার ফোনে আকাশ, নাহান আর আনাফ মিলে ঝড় তুলে দিচ্ছে। আমি বেকুবর মতো উনার দিকে তাকিয়ে আছি। সেটা তো গতকাল নীতিকে বলেছি। ইতির কান যে এত খাড়া সেটা তো জানতাম না। বেয়াদব মেয়ে এসব শুনে ফেলল। উনি আমাকে কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছেন। তার আগে ফোনটাও বন্ধ করে দিয়েছেন। এদিকে আমি নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে চমকে উঠলাম। ফোনটা সাইলেন্ট ছিল বলে ইতির এত মেসেজ খেয়াল করিনি। সেদিন ফোন আছাড় মারার পরও এটা ঠিক আছে। শুধু ফোনটা বন্ধ হয়ে গেছিল। এর এভাবেও আমার মনে হয় না আমি জোরে আছাড় মেরেছিলাম। যাই হোক, ইতির মেসেজগুলো বলার কোন মানে হয় নাই। শুধুই আজাইরা কথা লেখা তাতে।
আমি ফোনটা জায়গা মতো রেখে দিয়ে সিটে আরাম করে বসলাম। কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে আমার। এর মাঝেই উনি গান ছাড়লেন। গান বাজছে, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়। নানু বাড়ি আসার পর থেকেই বাড়িতে যেন একটা হইচই লেগে গেছে। তাদের বাড়িটা অবশ্য অনেক বড় আর সাজানো গোছানো। তাদের বাড়িটাও পুরনো বাড়ির মতো, কিন্তু বাড়িতে ঢোকার পর আমি হতবাক হয়ে গেছি। আমার কোন ধারণা ছিল না বাড়িতে এত মানুষ থাকবে। আহিয়ানের 3 মামা, 3 জনই বিবাহিত আর 3 জনেরই ছেলে মেয়ে আছে। এটা স্বাভাবিক থাকতেই পারে, কিন্তু সেই ছেলেমেয়েদের ছেলেমেয়ে মানেই যেন বিশাল কিছু। হ্যাঁ, 3 মামার মোট ছেলেমেয়ে 5 জন। মেয়ে 2টি অবিবাহিত আর তারা আমার থেকে ছোট। তবে 3 ছেলেই বিবাহিত। সেই 3 ছেলের মাঝে 2 ছেলের 2 মেয়ে, বাকি এক ছেলের জমো 2 ছেলে। এত বড় পরিবার এ যুগে খুব কমই দেখা যায়। আর মাঝে আহিয়ানের একজন খালা এসেছে। তার খালা এই একজনই। তার একটা ছেলে আছে, সেই ছেলে আমার বয়সী। তবে খালামণি নাকি খুলনা থাকেন। তিনি সেখান থেকেই এখানে এসেছে। আর তাদের সবার মাঝে মাথায় ঘোমটা দিয়ে এক কোণে বসে আছি আমি। আমার ধারণা ছিল নানু হয়তো অনেকটা বুড়ো হবেন। আসলে এত ছেলেমেয়ে দেখেই আমার সেই ধারণা হয়েছিল। কিন্তু না, নানুকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। উনার চেহারায় বয়সের ছাপ এলেও উনার সৌন্দর্য কমেনি। এখনো বেশ সুন্দরী তিনি। শুধু তাই নয়, তার শরীরেও বয়সের কোন ছাপ নেই। এতক্ষণ আমাকে দেখে যারা এত এত কথা বলছিল তারা সবাই এখন চুপ। তার মানে এরা সবাই নানুকে বেশ মানে। তার পরনে একটা বাঙালি শাড়ি, পুরন দিনের মতো শাড়ির আঁচলে একটা চাবির গোছা। নিজেকে পুরন বাংলা ছবির একটা পার্ট বলে মনে হচ্ছে, যেখানে বাড়ির কর্তি এসে বৌমাকে দেখে আর বউও বেশ সুন্দরভাবেই গুছিয়ে বসে থাকে। নানুকে দেখে আমার পাশ থেকে আহিয়ান উঠে তার কাছে গেলেন। আমিও উঠে দাঁড়ালাম। গুটি গুটি পায়ে হেঁটে উনার পাশে এসে দাঁড়ালাম। নানু আহিয়ানের মাথায় হাত রেখে হেসে হেসে বলল, এতদিন পর এই বুড়ির কথা মনে পড়ল রাতোর। আরে বুড়ি, তোমার কথা তো প্রতিদিনই মনে পড়ে, কিন্তু আসতে পারি না। কেন আসতে পারিস না কেন? তোমার মেয়ে আসতে দেয় না? তোমার তো এখানে মানুষের অভাব নেই, কিন্তু আমার বাড়িতে অভাব আছে। নানু হেসে উনার কান ধরে বলে, ভালোই কথা বলতে শিখেছিস। তা তোর বউ কোথায়? উনি চোখের ইশারায় আমাকে যেতে বলেন। আমি নানুর সামনে দাঁড়িয়ে তাকে একটা সালাম দিলাম। নানু ছোট ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমার হাত ধরে বলেন, মেয়ের গায়ের রং যে একটু ময়লা আহিয়ান। তোর মতো ফর্সা মেয়ে পেলি না তুই। আমার মনটা হুট করেই যেন নানুর কথা শুনে খারাপ হয়ে গেল। আমি চোখ নামিয়ে পায়ের আঙুলের দিকে তাকিয়ে আছি। আহিয়ান হেসে বলে, এই যুগে গায়ের রং নিয়ে কথা বলছো বুড়ি? আর শোন, আমার তো ইচ্ছে ছিল তোমার মতো মেয়ে বিয়ে করার, কিন্তু তোমার মতো মেয়ে না একটাই ছিল, আর তা আমার নানা নিয়ে গেছে। এখন আমি এমন মেয়ে কিভাবে পাবো বলো? ভালোই কথা ঘুরাতে পারিস। তা তোর বউ রান্না বান্না জানে? জানবে না কেন? অনেক ভালো রান্না জানে। বিশ্বাস না হলে আজকের রান্না তাকে দিয়ে করাও। উনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মারার প্ল্যান করছে নাকি? এত মানুষের রান্না আমি করব? নানু বলে উঠে, পাগল হলি নাকি? তোর নানু তার নতুন নাতো বউকে দিয়ে রান্না করাবে। আমার ঘরে কি মানুষের অভাব নাকি? নে তোরা হাত মুখ ধুয়ে বসো। আমি নাস্তা পাঠাচ্ছি। আর তোরাও সব বের হ এখান থেকে। আঠার মতো লেগে আছিস কেন? ওদের এখন বিশ্রাম নিতে দে। অতঃপর নানু চলে গেলেন। নানুর পিছনে পিছনে পুরো বড়যাত্রীও তার পিছন পিছন গেল। আমি একটা হাঁফ ছেড়ে বিছানায় বসলাম। হঠাৎ আহিয়ান আমাকে গুঁতো মেরে বলেন, এভাবে এখানে বসে থেকো না। নানু কি বলেছে শুনেছ তো? হাত মুখ ধুয়ে নাও। দেখলে তো কতটা রাগী তিনি। আমি মাথা নেড়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেলাম। অতঃপর ফ্রেশ হয়ে এসে বসলাম। এর মাঝেই একজন এসে নাস্তা রেখে গেছেন। আমি বের হতেই উনি ফ্রেশ হয়ে এসে বসলেন। আমি চায়ের কাপ আর বিস্কুট নিয়ে বসলাম। খুব খিদে পেয়েছে। উনি এসে বলেন, আমাকে ছাড়াই শুরু করে দিলে ভুতনি। আমি মুখ ভেঙচি দিয়ে খাওয়াতে মনোযোগ দিলাম। উনি পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, নানুর কথায় কিছু মনে করেছো? কোন কথা? এড়িয়ে যাচ্ছ? না, এড়ানোর কিছু নেই। উনি যা বলেছেন তা সত্য, আর সত্য কখনো পাল্টানো যায় না। ঠিক বলেছ, সত্য কখনো পাল্টানো যায় না।
তুমি আমার বিবাহিতা ভূতনী বউ। আর এই সত্য কখনো পাল্টাবে না। তোমার গায়ের রঙের জন্যও না। বলেই আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। উনার হাসি দেখে মুচকি হাসি দিলাম আমি। দুপুরে সবাই একসাথে খেতে বসলাম। তাদের খাবার টেবিলটা বেশ বড়। বাচ্চারা নিজের হাতেই খাচ্ছে। তাদের বয়স এতটাও কম না। ভালোই বয়স। খাবার দাবারের দেখা হলো নানার সাথে। নানুর কথায় যতটা শাসন পেয়েছিলাম নানার কথায় ততটাই আহ্লাদি আহ্লাদি বলে মনে হলো। বিকালে আমি আর আহিয়ান বের হলাম হাঁটতে। তাদের বাড়ির আশপাশ পুরোটাই গাছপালা দিয়ে ভরপুর। এর মাঝেই বাড়ির পিছনের দিকে একটা কুয়া আছে। তবে কুয়ার মুখটা টিনের চাল দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুরো বাড়িটাই এখন শান্ত। বাড়ির আশপাশে অবশ্য কিছু পাহারাদার আছে। অতঃপর আমরা উঠলাম বাড়ির ছাদে। সেখানে মেয়েরা বসে মাথায় তেল দিচ্ছে আর এক পাশে আচারের বয়াম রোদে দেওয়া আছে। উনি এসেই আচারের দিকে চলে গেলেন। সেখানে আগে থেকে কিছু বাচ্চারা বসেছিল। হয়তো তারাও আচার খাবে। উনি গিয়েই একটা আচারের বয়াম নিয়ে ফেলেন। বাচ্চাগুলো জোরে জোরে বলে, এগুলো ধরো না, বড় মা এসে বকা দেবেন। উনি আশপাশ তাকিয়ে বলেন, বুড়ি আছে এখানে? একজন মাথা নেড়ে না জানায়। উনি বলে উঠেন, তাহলে আর কি? আমি আচার খেয়েছি, এটা বুড়িকে কে বলবে? বাচ্চাগুলো মুখ টিপে হাসতে থাকে। এপাশ থেকে উনার মামাতো বোন বলে উঠে, ভাইয়া আমি বলে দেব কিন্তু। আরেকজন বলে উঠে, ভাইয়া আমিও দেখেছি। উনি সবার দিকে তাকিয়ে বলেন, সবাইকে শপিং করতে নিয়ে যাব। উনার বোনেরা হাসতে শুরু করে দেয়। দুই ভাবি তার দুই ননদের মাথায় তেল দিচ্ছিল। তারাও হেসে দিল। উনি এক কোণে নিচে বসে সবাইকে আচারের ভাগ দিয়ে আচার খেতে ব্যস্ত। আমি এক পাশে দাঁড়িয়ে দেখছি সবাইকে। এর মাঝেই বড় ভাবি এলেন। উনার হাতে তেলের বাড়ি। উনি এসেই আমার মাথায় হাত দিয়ে বলেন, নিহা বসো, তোমার মাথায় তেল দিয়ে দেই। না ভাবি, আপনি বসুন। আমি দিয়েছি, তুমি বসো। অতঃপর আমি বসলাম, উনি আমার মাথায় তেল দিচ্ছেন। আহিয়ানের দিকে তাকিয়ে হেসে বলেন, তোমার বুড়ি ছাদে এলো বলে এসে যদি দেখে আচারের এই অবস্থা করছো তখন দেখো। উনি আচারের বয়াম নিয়ে সামনে আসতে আসতে বলেন, কে বলবে এই কথা? সবাইকে ঘুষ দেওয়া হয়ে গেছে। তোমার বউকে দিয়েছ। আমি কপাল কুঁচকে উনার দিকে তাকালাম। বড় ভাবি আমার চুলে তেল দিতে দিতে বলেন, নিহার চুলের গোছা খুব ভালো। হঠাৎ উনি বলে উঠেন, ভূতনী তো তাই এই অবস্থা। উনার এই নাম শুনে সবাই অনেকক্ষণ যাবৎ নীরবতা পালন করল। আমি দাঁতের সাথে দাঁত চেপে উনার দিকে তাকিয়ে আছি। উনি আমার সামনে বসে বলেন, ভূতনী আচারের তেল তোমার মাথায় দিয়ে দেই। বড় ভাবি বলে উঠে, এটা কি বললে তুমি আহি? আরে ভাবি, এটা ওর ডাক নাম, আমি দিয়েছি, সুন্দর না বলো? বড় ভাবি কিছু না বলে মুখ টিপে হাসলেন। তার হাসির শব্দ আমার কান অব্দি এলো। উনার বোন বলে উঠে, তুমি কি আচারের তেল ভাবির মাথায় দিয়ে মুখ বন্ধ করাতে চাইছো? উনি দাঁত বের করে হেসে মাথা নাড়েন। তখনই আমি সামনে তাকিয়ে হেসে বলি, ঘুষ পড়ে দেবেন, আগে পিছনে তো দেখুন। আমার কথায় সবাই পেছনে ফিরল। তাকিয়ে দেখে নানু ছাদের দরজার বাইরে তাকিয়ে আছে। আহিয়ান আচারের বয়াম রেখে সেখান থেকে সরে গেল। নানু বলে উঠেন, আমার আচারগুলো এভাবে নষ্ট করছিস তুই? আহিয়ান দূরে যেতে যেতে বলল, আরে বুড়ি কি বলো, আচার তো ভালোই ছিল আর এখনো আছে। তবে রে দাঁড়া, বলেই নানু আগাতে লাগলেন। আহিয়ানকে আর পায় কে? উনি পুরো ছাদ ঘুরিয়ে বের হয়ে গেলেন। উনার পিছনে পিছনে সব পিচ্ছি বাহিনীগুলোও দৌড়। নানু বীর বীর করতে করতে আচারের বয়ামটা নিয়ে আবারও রোদে দিলেন। অতঃপর আহিয়ানকে ধরতে নিচে চলে গেলেন। তাদের এসব কাহিনী দেখে হাসতে হাসতে আমরা ব্যস্ত। ভাবি আমার মাথায় তেল দিচ্ছিল আর কিছু অবাঞ্ছিত কথা বলতে লাগলো, যা শুনতে আমার মোটেও ভালো লাগছিল না। দুজন বিবাহিতা নারীর মাঝে যেমন কথা হয় তেমনই কথা, কিন্তু তবুও আমার এতে কোন আগ্রহ ছিল না। একসময় বাদশার কথা অবধি বলে দিলেন ভাবি। আমি যথাসম্ভব তার কথা এড়িয়ে যাচ্ছি। এসব শুনে আমার কোন লাভ নেই। এটা কখনো হবার নয়। সন্ধ্যার সময় আহিয়ান ফিরে এলো। সেই তখন তারা খেয়ে পালিয়েছিলেন, এখন এলেন। তার সাথে সেই পিচ্ছি বাহিনীরা দল বেঁধে এসেছে। সবার শরীরে ধুলো লেগে আছে। শুনলাম তারা নাকি মাঠে খেলছিল, তাই এই হাল। ঘরে এসে গোসল করে মাথা মুছতে মুছতে বিছানার পাশে বসলেন উনি। আমি সবে মায়ের সাথে কথা বলে ফোনটা রাখলাম।
হঠাৎ করেই দরজার বাইরে আওয়াজ আসলো। আমি দরজা খুলে দেখি উনার মামাতো বোন দাঁড়িয়ে আছে। দুই বোনের নাম তিন্নি আর তিথি। বড় হলো তিন্নি। তিন্নিকে দেখে হেসে বলি, আসো ভিতরে আসো। না ভাবি, আমি বসতে আসিনি, তোমাদের নিতে এসেছি। সবাই ছাদে গেছে, এখন গল্প হবে। আমি তোমাদের নিতে এসেছি। আচ্ছা আসছি। তিন্নি চলে গেল। অতঃপর আমরা দুজন গেলাম ছাদে। রাতের আকাশের নিচে সবাই গোল হয়ে বসে আছে। বড় ভাবি আর মেজো ভাবি সবাইকে চা দিচ্ছেন। তিথি এসে আমাকে আর আহিয়ানকে নিয়ে তাদের সাথে বসাল। নানা আর নানু দুজনেই চলে এলেন। চাঁদের আলোয় মাঝখানে হারিকেন নিয়ে ভূতের গল্প বলা শুরু হলো। এমন অভিজ্ঞতা আমার ছিল, যখন আমি ছোট ছিলাম তখন আমরাও কয়েকজন মিলে এভাবেই রাতের বেলা বসতাম, গল্প করতাম সবাই। আজ আবারও সেই দিনের কথা মনে পড়ল আমার। নানুর বাসায় এসেছি আজ অনেক দিনই হলো। সবার আমাকে ভালো লাগলেও নানুর যে আমাকে দেখে খানিকটা খারাপ লেগেছে তা আমি বেশ বুঝেছি। কিন্তু তার মন ভালো করার কোন উপায় পাচ্ছিলাম না আমি। কিভাবে তাকে খুশি করা যায় ভেবে পাচ্ছিলাম না। সেদিন আহিয়ান আর ভাইয়ারা সবাই গেছেন মাছ ধরতে। দূরেই বেশ বড় একটা দিঘি আছে, সেখানে সব ভাইয়েরা ছিপ ফেলে মাছ ধরবে। পিচ্ছি বাহিনী আর আমরা বাকি মেয়েরা ছাদে বসে গল্প করছি। ভালোই লাগে এখানে সবার সাথে থাকতে। এখন বুঝতে পেরেছি কিভাবে তারা এতজন একসাথে থাকে। নানু খুব যত্নে সবাইকে একসাথে করে রেখেছে। সবাই সবার সাথে বেশ খুশি। খুব ভালো ভাব আছে সবার সবার সাথে। হঠাৎ করেই লাল ফ্রক পরা একটা ছোট মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে তিথির কাছে বলল, ফুপি ফুপি তেঁতুল খাবো। আমি এখন তেঁতুল পাবো কোথায়? ওই যে ওখানে তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছে, তেঁতুলগুলো পাকাও। চলো না আমরা গিয়ে সেগুলো পারি। মার খেতে চাস নাকি নানুর কাছে? নানু জানলে না অনেক বকে দেবে, ভালো লাগবে। আমি বলে উঠি, কেন বকা দেবে? আচ্ছা এই গাছ তো এই বাগানের না? হ্যাঁ গাছ আমাদের, কিন্তু নানু কোনো মতে আমাদের খেতে দেবে না। কেন দিবে না? এগুলো দিয়ে সে আচার বানাবে আর সেই আচার তোমাদের সাথে করে দেবে, মানে খালার কাছে পাঠাবে। আমাদের অনেক আগেই বলে দিয়েছে এই তেঁতুল যেন আমরা কেউ না পারি। এখন যদি পারতে যাই তাহলে বাড়িতে গুরুচণ্ডালী কাণ্ড ঘটবে। মেয়েটার চোখের কোণে অশ্রু এসে ঠেকল। ভারী ভারী গলায় বলল, আমি তেঁতুল খাবো। আহ, জ্বালাতন করিস না তো। তোকে এখন কে তেঁতুল পেরে দেবে বল? তোর ভাইরা এখন গেছে তোর বাবার সাথে মাছ ধরতে। আমরা কি কোন মেয়ে গাছে চড়তে পারি বল যে তোকে তেঁতুল পেরে খাওয়াবো? কথা বলতে বলতে মেয়েটার চোখের অশ্রুর গাল গড়িয়ে পড়ল। মেয়েটা দেখতে কিন্তু বেশ সুন্দরী। তার এই সুন্দর চেহারার বিশেষত্ব ছিল তার চোখের পাপড়ি। পাপড়িগুলো বেশ ঘন ঘন। তার টানা টানা চোখে চোখগুলো একটা ফুটন্ত ফুলের মতো লাগছিল। সেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ায় আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি হেসে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলি, তুমি তেঁতুল খাবে? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি বলে উঠি, চলো আমরা পেরে খাবো। তিন্নি বলে উঠে, কি বলো ভাবি, বাড়িতে কোন ছেলে মানুষ নেই যে? ছেলেরাই কি শুধু গাছে চড়তে জানে নাকি? মানে, আহ চলো না। চললেই হবে না, পাহারাদার দেখছো। গাছে চড়তে দেখলে নানুকে গিয়ে বলে দেবে। এগুলোকে সরাবো কি করে? তিথি বলে উঠি, ওদের আমি দেখে নিচ্ছি, তোমরা বলো তেঁতুলের ভাগ আমাকে একটু বেশি দিবে কিনা। তিন্নি খোঁচা মেরে বলে, শুরুতে না না কে বলছিল শুনি। আরে সেটা তো গাছে চড়ার মতো কেউ ছিল না বলে। কিন্তু এখন তো ভাবি আছে। তিন্নি আমার দিকে ভয় ভয় তাকিয়ে বলে, ভাবি তুমি চড়তে পারবে তো? তিন্নি দিকে তাকিয়ে একটু মৃদু হাসি দিলাম। সবাই দাঁড়িয়ে আছি বাগানের গাছের পিছনে, মিশন হচ্ছে তেঁতুল চুরি করা। এজন্য ওই পাহারাদারটাকে সরাতে হবে। পাহারাদারটাও পাহাড়ের মতোই। বিশাল তার দেহ। শরীরে একটা সাদা রঙের গেঞ্জি আর লুঙ্গি পরা। কোমরে বাঁধা গামছা। এদিকে অনেকক্ষণ হলো তিথি গেছে তাকে এখান থেকে সরাতে। আমরা দাঁড়িয়ে দেখছি সে কি করে। সে কিছু একটা বলার পর পাহারাদার চলে গেল। তিথি মুখ টিপে হাসতে হাসতে আমাদের কাছে আসলো। তিন্নি বলে উঠে, কি বললি রে যে খচ্চর লোকটা চলে গেল? বলেছি নানু তাকে ডেকেছে, বলেছে জলদি যেতে। আমি বলে উঠি, হায় হায় কি বলো? নানু যদি বলে আমরা ডাকেনি? তখন তো হবে আরেক গন্ডগোল। আরে কোন গন্ডগোল হবে না?
নানু দুটো ঝাড়ি দিয়ে বলবে, মুখ পুরো তোকে কে বলল আমি ডেকেছি, রেখে এলি তো আমার বাগানটাকে। কিছু যদি চুরি হয় তাহলে তোর একদিন তো আমার একদিন। নানুর এসব কথা শুনে পাহারাদার ভয় তটস্থ। সে মাথা নেড়ে আবারও এখানে, ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। এখন তুমি কথা না বলে গাছে চড়ো দেখি। তিন্নি বলে উঠে, শাড়ি পরেই কি চড়বে, পারবে তো? ছোট মেয়েটা বলে উঠে, আন্টি তুমি পরে যেও না, তাহলে কিন্তু অনেক ব্যথা পাবে। আমি ওর গালে হাত রেখে বলি, না সোনা পরব না, তুমি শুধু এখানে দাঁড়িয়ে থেকো, আমি তেঁতুল পেড়ে তোমার হাতে দেব। আমার কথায় মেয়েটা হেসে মাথা নাড়াল। তার হাসিটা মারাত্মক। কারো মন খারাপ থাকলে তার হাসি দেখে মন ভালো হতে বাধ্য। শাড়ির আঁচলটা কোমরে গুজে গাছে উঠতে লাগলাম। ব্যাপারটা কঠিন ছিল না। আমি এর আগেও অনেক উঠেছি। গাছটা বেশ পুরনো। আমি গাছের একটা ডালে বসে তেঁতুল পেড়ে নিচে ফেলছি আর তারা ধরছে। হঠাৎ করেই কারো আসার শব্দ পেলাম। তবে একজন না অনেকজন। তারা কথা বলতে বলতে আসছে। আমরা সবাই ভয়ে চুপ। না জানি নানু আসছে। ইস, আমাকে এখানে দেখলে কি হবে? আগে তো আমাকে পছন্দ করতেন না, তবুও ভালো মন্দ জিজ্ঞেস করতেন, এখন তো আর কথাই বলবেন না। আমি দ্রুত নামতে যাব, এর আগেই আহিয়ানের ভাইয়ের ছেলে দৌড়ে আসল। আমি যেখানে ছিলাম সেখানেই বসে রইলাম। তবে ভয় কাটলো, কারণ এটা নানু এসেছে, আহিয়ান না। বলতে বলতে তারা চলে এলো। তিথি ওদের চোখ দিয়ে ইশারা করে, না বলছি যাতে আমি এখানে আছি এটা না বলে। আহিয়ান একটা কাতলা মাছ ধরেছে আর সেটাই তাদের দেখাচ্ছে। আর তারাও মাথা নেড়ে হেসেও যাচ্ছে। উনি বলছেন, দেখলি কত বড় মাছ ধরেছি? তিন্নি বলে উঠে, হ্যাঁ মাছটা অনেক বড়। হুম জানি জানি। তা ভুতনি কোথায়, দেখতে পাচ্ছি না যে। আর তোরা এখানে কেন? তিথি বলে উঠে, এমনই এসেছে ঘুরতে। উনি বলেন, আর ভুতনি? ভাবি, হ্যাঁ ভুতনি, কোথায় সে? জানি না তো। জানি না মানে? এর মাঝে ভাইয়া বলে উঠে, কেন আসার সময় তো দেখলাম তোদের সাথেই ছাদে ছিল। এখন কোথায় জানিস না? ওরা সবাই চুপ হয়ে আছে। এদিকে টেনশনে আমি গাছের ডালে বসেই তেঁতুল খাচ্ছি। তেঁতুলগুলো ভালোই মিষ্টি লাগছে, তবে টকও লাগছে। এর মাঝেই সেই ছোট ছেলেটা উপরে তাকালো। তার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ সেই ছেলেটা চেঁচিয়ে বলে উঠে, ভূত তত! মামা ভূত! তেঁতুল গাছে ভূত! ছেলেটার চেঁচামেচিতে সবাই উপরে তাকালো। আমাকে দেখেই সবার মুখ শুকনো হয়ে গেল। ছেলেটা দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে গেল। আমি মাথা নিচু করে তেঁতুল খাচ্ছি। সবকিছু শান্ত, ইস কি লজ্জা! সবার সামনে ঘরের বউ গাছে চড়ে আছে। হুট করেই আহিয়ান জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আরে এটা ভূত না তো, ভূতনি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি তার দিকে। আহিয়ানের হাসি দেখে সবাই হেসে উঠে। ভাইয়া তিথির দিকে তাকিয়ে বলে, তোরা তেঁতুল চুরি করতে এসেছিস? আসলে ভাইয়া মানে? ছোট ভাইয়া বলে উঠে, আর কাউকে পেলি না, শেষমেশ নিহাকে উঠালি গাছে। মেজো ভাইয়া বলে উঠে, নানু জানে। তিন্নি বলে উঠে, আল্লাহর দোহাই লাগে ভাইয়া, নানুরে কিছু কইও না। তাহলে আজ আমরা শেষ। আহিয়ান আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে হেসে বলে, আমি তো বলবো ভূতনি গাছে উঠেছি তেঁতুল চুরি করতে। তিথি বলে উঠে, ভাইয়া মানা করছি তো। আহিয়ান ঠোঁটে দাঁত কামড়ে বলে, ভূতনি আজ তো তুমি শেষ। আমি রেগে একটা তেঁতুল ছুঁড়ে মারি তার দিকে। উনি সরে গেলে তেঁতুলটা তার গা ঘেঁষে নিচে পড়ে। উনি সেটা উঠিয়ে কামড় দিয়ে বলে, আহ টেস্টি তো খেতে। তিন্নি বলে উঠে, ভাইয়া এখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না। চুরির ভাগ তুমিও খেয়েছো, তাই তুমিও এই চুরির সাথে যুক্ত। আহিয়ান মুখ ভেঙচি দিয়ে বলে, আমি গেলাম বলতে। আজ নানু তোদের সবাইকে গাছের সাথে বেঁধে রাখবে, দেখে নিস। তিথি বলে উঠে, ভাইয়া না। পিছনে ঘুরে আমাকে বলে, ভূতনি তুমি কি বলো? আমি একটা মুখ ভেঙচি দিয়ে বলি, কি হচ্ছেটা কি, আমি কি নামবো না গাছ থেকে? তো নামো না, কে মানা করেছে? নামলেই তো গাছের সাথে বেঁধে রেখে দেব। তারপর নানুকে গিয়ে ডাক দেব। আমি কিছু বলতে যাব, এর আগেই পেছনে থেকে নানুর গলা পেলাম। নানু বলে উঠে, কাকে বেঁধে রাখবিলা গাছের সাথে? নানুর গলার আওয়াজ পেয়ে আমরা রীতিমতো থমকে গেলাম। আহিয়ান এতক্ষণ যে বলছিল নানুর কাছে যাবে, উনিও চুপ। বোঝাই গেল উনি শুধু ভয় দেখাচ্ছিলেন। আহিয়ান বলে উঠে, নানু মানে? এর মাঝেই সেই ছেলেটা নানুর হাত ধরে গাছের নিচে নিয়ে আসল।
নানু বলছে, কথাম ভূত রে, তুই কোথায় দেখলি ভূত? বলতে বলতে নানু উপরে তাকালেন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। এর মাঝেই নানার গলার আওয়াজ পেলাম। তিনি বলে উঠেন, নিহা। আমি চোখ মেলে তাকিয়ে দেখি নানা, নানু, ভাবি তারা সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কি করব না ভেবে চুপচাপ বসে আছি। চারদিক নিস্তব্ধ। বোঝাই যাচ্ছে ঝড় আসতে চলেছে। বুঝতে পারছি নানু বেশ ক্ষেপেছে। কে জানে কি করবে এখন। অতঃপর হুট করেই নানা হেসে উঠেন। তার হাসির আওয়াজ চারদিক থেকে শোনা যাচ্ছিল। নানা হাসতে হাসতে বলেন, বুঝলে গো আরিফের মা, আরিফ হলো বড় মামার নাম, তোমার নাত বউ তোমার মতোই হয়েছে। মনে আছে তোমার কথা? নতুন নতুন বিয়ে হবার পর এভাবে কাছে বসে পেয়ারা, আম, তেঁতুল কত কিছু খেলে। কত বকা খেয়েছিল এজন্য তোমার শাশুড়ির কাছে মনে আছে? নানু রুদ্ধ চোখে একবার নানার দিকে তাকালো। নানা চুপ হয়ে গেল। অতঃপর নানু বলে, তোমরা সবাই যাও এখান থেকে, বাড়ি যাও সবাই। নানুর কথায় সবাই বাড়ির দিকে হাঁটা ধরে। আহিয়ান একবার থাকতে চাইলে নানু তাকেও বলে চলে যেতে। অতঃপর উনিও চলে গেলেন। নানু এবার আমার দিকে তাকিয়ে বলেন, কি গো নাথ বউ, সারাদিন কি গাছে থাকবে বলে ঠিক করে রেখেছ নাকি? নেমে এসো জলদি। আমি ভয়ে ভয়ে গাছ থেকে নেমে নানুর সামনে এসে মাথা নিচু করে নিলাম। নানু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। অতঃপর শীতল গলায় বলেন, বাসায় চলো। বলেই তিনি হাঁটা ধরলেন। আমি উনার পাশে পাশে হাঁটছি। কিছুক্ষণ হাঁটার পর নানু বলে উঠেন, আমার বিয়ে অনেক কম বয়সে হয়েছিল, বুঝলে না তো? আমার যখন প্রথম সন্তান হয় তখনও আমার বয়স অনেক কম। আমি কিছুই জানতাম না তখন। রান্না বান্না এসব আমার শাশুড়ি করতেন আর আমি তাকে সাহায্য করতাম। আমার কাজ ছিল শুধু গাছে চড়া আর লাকড়ি জোগাড় করা। তখন আমাদের দিঘিতে অনেক মাছ ছিল। আমরা ঘরের বউরা কাপড় পেতে মাছ ধরতে পারতাম। আহ, কতই না দিন ছিল সেইগুলো। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমি দাঁড়িয়ে গেলাম। নানুও দাঁড়িয়ে গেলেন। তিনি আমার দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বলেন, তোমাকে দেখে আজ সেদিনের কথা মনে পড়ল আমার। আমার সেই শৈশব স্মৃতি। বলেই মুচকি হাসি দিলেন। অতঃপর আবারও হাঁটা ধরলেন। আমি কিছুক্ষণ সেখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কারণ এই প্রথম নানু আমার দিকে তাকিয়ে হেসে কথা বললেন। আমার মাথায় হাত রাখলেন। কেন জানি খুব খুশি খুশি লাগছিল। কিছু একটা পেয়ে গেছি আমি। বাড়িতে আসার পর দেখি টেনশনে সবাই অস্থির। সবাই তো ভেবেই নিয়েছিল আমাকে নাকি নানু গাছের সাথে বেঁধে রাখবে। নানুকে আমি হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে এলাম। নানু সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই এখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কাজ কাম নেই তোদের? না থাকলে আমি বলে দেই, রোদ চলে গেছে, সন্ধ্যা নামছে। ছাদ থেকে মরিচ আর আচার গুলো নিচে নিয়ে আয়। আর জামা কাপড় গুলো আনতে ভুলিস না। নানুর কথায় কিছু মেয়ে মাথা নেড়ে উপরের দিকে হাঁটা ধরল আর বাকিরা রান্না ঘরে গেল। নানা কিছু বলতে গেলে নানু তার দিকে তাকাতেই তিনি চুপ হয়ে গেলেন। বোঝাই যাচ্ছে নানা খুব ভয় পায় নানুকে। অতঃপর নানুর কাছে আহিয়ান এলো। উনি আসতেই নানু তার হাত চেপে ধরলেন। বলে উঠেন, তোরা আয় আমার ঘরে। নানার দিকে তাকিয়ে তুমিও আসো। অতঃপর নানু আহিয়ানের হাত ধরে চলে গেলেন। উনার পিছন আমি আর নানা গেলাম। নানা আমার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করছেন, তোমার নানু কিছু বলেছে? না না না, বলেনি। তাহলে আর বলবেও না। কিন্তু এখন কেন ডাকছে? সেটা তো গেলেই বুঝতে পারবো। চলো। নানু বিছানায় বসা আর নানা সোফায়। তাদের মাঝে আমি আর আহিয়ান দাঁড়িয়ে আছি। নানু শাড়ির আঁচল থেকে চাবির গোছাটা বেঁধে বলেন, আহি। জি নানু। শুনলাম তুই নাকি পালিয়ে বিয়ে করেছিস। পালিয়ে বিয়ে করেছিস শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আহিয়ান শান্ত ভাবেই বলল, হ্যাঁ, উকিল আনিয়ে রেজিস্ট্রেশন করে বিয়ে করেছি। আমি এত রেজিস্ট্রেশন বেজিস্ট্রেশন বুঝি না বাপু। ভালো করে বল। নানা বলে উঠে, কাগজে কলমে বিয়ে হয়েছে। নানু বলে উঠে, হ্যাঁ গো, কি বলছো? তাহলে তোদের কাজী ডাকিয়ে কালিমা পড়ে বিয়ে হয়নি? নানুর কথায় আমি আর আহিয়ান দুজনেই মাথা নেড়ে না বলে। নানু অস্থির হয়ে বলেন, হায় আল্লাহ, কি বলে? তাহলে এই বিয়ে নিয়েই তোরা এতদিন আছিস? কেন রে, তোদের কি টাকার অভাব ছিল যে কাজী ডাকিয়ে বিয়ে পড়াতে পারলি না? আমি আর চোখে আহিয়ানের দিকে তাকালাম। উনিও সেইভাবেই আমার দিকে তাকালেন। নানা উঠে দাঁড়িয়ে বলেন, এত অস্থির হো না।
অস্থির হব না বলছো? আমার নাতি আর নাতবউ কি করছে তুমি বুঝতে পারছো না? পারছি, আর তাই বলেই বলছি অস্থির হো না। কাজী ডাকিয়ে বিয়ে যখন হয়নি তখন এইবার হবে। তুমি তোমার মেয়েকে ফোন করে বলে দাও ওরা শহরে পৌঁছানোর পরই যেন বিয়ের ব্যবস্থা করে। নানু আমাদের দিকে তাকিয়ে রেগে বলেন, তোরা দুই হতছাড়া আর হতছাড়ি বের হো ঘর থেকে। নানুর ধমক আমরা দুজনেই বের হয়ে এলাম। বাইরে এসে একটা বড় নিঃশ্বাস ফেললাম। হঠাৎ উনি আমার মাথার চুল টেনে বলে, তোমার জন্য আমিও বকা খেলাম নানুর কাছে। কি বললেন? বলুন আপনার জন্য আমি বকা খেয়েছি। ও আচ্ছা, গাছে তো আমি উঠেছিলাম না। নানু মোটেও সেই কারণে বকেনি। বকেছে বিয়ের জন্য। সেই রাগ তো আমার উপর ছেড়েছে। আপনার উপরই ঝাড়া উচিত। দোষ তো আপনারই। আমার তো বলা উচিত ছিল আপনি আমার জোর করে বিয়ে করেছেন। উনি চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, কি বললে তুমি? শুনেননি বলেছি আপনি আমায় জোর করে তুলে এনে বিয়ে করেছেন। ভুলে গেছেন সেই কথা? ভূতনি একটা। দাঁড়িয়ে আছো কেন, যাও বলে দিয়ে আসো। হ্যাঁ তাই যাব। বলেই নানুর ঘরে দিকে যেতে নিলাম। এর আগেই আহিয়ান আমার হাত ধরে টেনে তার সামনে নিয়ে আমার দুই হাত পিছনে করে জোরে চেপে ধরে বলে, যাও এখন। এটা কি ধরনের কথা? হাত ধরে আটকে রেখে বলছেন যেতে? হ্যাঁ যাও, তুমি তো ভূতনি, তোমার তো পাখা আছে, যাও উড়ে উড়ে যাও। বেশি হচ্ছে কিন্তু, এখন চেঁচিমেচি করলে কি হবে জানেন? উনি আমার দিকে তাকিয়ে হেসে টেনে আমাকে ঘরে নিয়ে এলেন। অতঃপর ছেড়ে দিয়ে বলেন, নাও চেঁচাও। আমি রেগে জোরে চিৎকার করে নানুকে ডাকতে যাব, এর আগেই উনি আমার মুখে ফট করে মোয়া ঢুকিয়ে দিলেন। আমি পাশে তাকিয়ে দেখি কিছু মোয়া নাড়ু এসব প্লেটে ছিল। আমি উনার দিকে তাকিয়ে আছি। উনি হাসতে হাসতে বলেন, নাও এবার যত ইচ্ছে চেঁচাও। বলেই প্লেটটা নিয়ে বিছানায় উঠে খেতে লাগলেন। আমি মোয়া হাতে নিলাম। ইস্ফোট করে মুখে ঢুকিয়ে দেওয়ায় ব্যথা পেয়েছি। বজ্জাত লোক একটা। সকালে ঘুম থেকে উঠে দেখি উনি এখনো ঘুমাচ্ছেন। ঘরে আবছা আবছা আলো, এর মানে বাইরে আলোকিত হয়ে গেছে। বাইরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি বিছানায় ছেড়ে উঠে জানালার পর্দাটা টেনে সরিয়ে দিলাম। পুরো ঘর আলোয় ভরে গেল। জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইলাম। বসন্তের শেষ সময় চলে আসছে। কোকিলের ডাক শোনা যাচ্ছে। সেও ডাকছে না গান গাইছে। ভালোই লাগছে এমন একটা দৃশ্য। বাইরে চারদিক গাছপালায় ঘেরা, এখানে পাখির আওয়াজ ছাড়া আর কিছু শোনা যায় না। আকাশের পাখিরা একের পর এক উড়ে যাচ্ছে নীরের সন্ধানে। আমি এখানে বসে দু নয়ন দিয়ে দেখছি এসব। বাতাস জোরে বেয়ে যাচ্ছে। আমি জানালার সাথে ঘেঁষে দাঁড়িয়ে সেই বাতাস অনুভব করার চেষ্টা করছি। জানি না আর কবে দেখতে পারবো এসব। আবার কবে ভাগ্য হবে আমার এসব দেখার। আমার সময়ও যে ঘনিয়ে আসছে। আজই চলে যাব এখান থেকে। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার কাছ থেকে সরে বিছানায় এসে বসলাম। উনার আর আমার মাঝে বালিশের দেওয়াল। আজ পর্যন্ত কখনো ঘুমের ঘোরে উনি এদিকে আসেননি, আর না আমি গেছি। আমরা দুজনেই কমফোর্টেবল হতে শিখে গেছি। হঠাৎই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে মা বলেন, নিহা। জি মা। উঠেছো ঘুম থেকে? মাত্র উনি এখনো ঘুমাচ্ছেন? এটা তো জানা কথাই। আচ্ছা তোমরা কখন আসছো? রাতের দিকে রওনা দেব। দেখো রাতে সাবধানে এসো। জি মা আসবো। ইয়ানের কথা শুনতে পাচ্ছি, ও আছে আশেপাশে। আছে বই কি, এখানে ইয়ান যে জ্বালিয়ে মারছে আমাকে। পাগল হয়ে গেছে তোমাকে আর আহিকে দেখার জন্য। আমি হেসে বলি, আচ্ছা একটু দিন ইয়ানকে। অতঃপর ইয়ানকে ফোন দেওয়া হলো। খানিকক্ষণ কথা বললাম ওর সাথে। আহা বেচারা আমার আর আহিয়ানের জন্য বেশ কষ্ট পাচ্ছে। তার সাথে কথা বলার সময় বুঝলাম তার গলা ভারী হয়ে আসছিল। রাতের বেলা, চারদিক অন্ধকার। ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আহিয়ান। উনার পাশে বসে আছি আমি। গাড়ি চলছে নিজ গতিতে। তার সাথে একটা গান বাজছে। বাংলা গান, উনার গাওয়া সেই গানটা। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সব মিলিয়ে ভালোই লাগছে। হয়তো আজ সারা রাত উনাকে ড্রাইভ করতে হবে। বেচারার অনেক কষ্ট হবে মনে হচ্ছে। আমি কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে আছি। ক্লান্তিহীন ভাবে তাকিয়ে আছে সামনের দিক। একবার উপরের গ্লাসের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার ঠোঁটের কোণে হাসি দেখে আমার ঠোঁটেও হাসি ফুটল। উনি বলে উঠেন, ভূতনি তুমি দেখছি নজর লাগিয়ে দিবে আমায়।
আমি মুখ ভেঙচি দিয়ে বাইরের দিক তাকালাম। উনি বলে উঠেন, কি হলো, নজর লাগানো শেষ? আমি উনার দিকে ফিরে চোখের কাজল হাতে নিয়ে উনার কানের পিছনে লাগিয়ে দিয়ে বলি, নিন কাজল লাগিয়ে দিলাম, এখন আর নজর লাগবে না। আমার এমন কাণ্ডতে উনি খিলখিলিয়ে হাসলেন। আমিও হেসে নিজের সিটে বসলাম। গান বাজছে নিম্ন স্বরে। শুনতে খারাপ লাগছে না। আমার চোখ গেল হাতের দুই বালার দিকে। সোনার বালা দুটি নানু নিজে আমাকে পরিয়ে দিয়েছেন। আমি তাকিয়েছিলাম উনার চোখের দিকে। না, আজ উনার চোখে আমি হতাশা দেখিনি, বরং দেখেছি আমার জন্য থাকা সূক্ষ্ম ভালোবাসা। নানুর চোখে ভালোবাসো দেখে আমার খুব ভালো লাগছিল। নানু আমার দুই হাতে বালা পরাতে পরাতে বলেন, যখন আমি এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তখন আমার নানি শাশুড়ি আমার হাতে দুটি সোনার বলা পরিয়ে দিয়েছিলেন। আজ সেই রীতি আমিও করলাম। আমার হাতের বালা তোমাকে পরালাম, বুঝলে গো নাতবো। জি নানু। নানু হেসে আমার মাথায় হাত রাখলেন। অতঃপর একে একে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই অনেক আদর করলো আমায়। মামিরাও কিছু উপহার দিলেন। তিন্নি আর তিথিকে খুব মনে পড়বে। খুব ভালো সময় কাটিয়ে ওদের সাথে। গাড়ির হর্নের শব্দে আমার ঘোর কাটল। আমি একটু নড়েচড়ে উঠলাম। আশপাশ তাকাচ্ছিলাম। গাড়ি আসছে আর যাচ্ছে, কোন সীমাবদ্ধতা নেই আশেপাশে। গানটা শেষ হয়ে গেছে। অন্য একটা গান শুরু হলো। কে জানে কি গান। সবে সুর শুরু হলো। এই সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম আমি। তবে কেন জানি মনে হচ্ছিল গানটা তখনও আমার কানে বাজছিল। ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এমন যে আমি আর আহিয়ান পাশাপাশি হাঁটছি। ঝির ঝির বৃষ্টি পড়ছে। আমাদের মাথার উপর কোন ছাতা ছিল না। দুজনেই ভিজে একাকার হচ্ছি, তবুও যেন খারাপ লাগছে। ভালোই লাগছে এভাবে হাঁটতে। এভাবেই হাঁটতে লাগলাম, এর মাঝেই দুজন দুজনের হাতের ছোঁয়া পেলাম। আমার শরীর শিহরিত হয়ে গেল। কেঁপে উঠলাম আমি। উনি আমার হাতটা আলতো ভাবে ধরল। ঘুম ভেঙে গেল আমার। আমি চোখ খুলে আশপাশ তাকাতেই বুঝলাম আহিয়ানের ঘাড়ে আমার মাথা। স্বপ্নের কথা মাথাতে আসতেই আমার শরীর আবারও কেঁপে উঠল। আমি দ্রুত সরে বসলাম উনার কাছ থেকে। উনি হেসে বলেন, ঘুম ভেঙ্গেছে তোমার ভূতনি। হুম, ভালোই ঘুম দিলে, তা একটু চা খাওয়াতে পারবে আমায়? দিচ্ছি। খানিকক্ষণ বাদেই উনি কোথায় গাড়ি থামালেন একটা বিজলের উপর। বোতল থেকে পানি বের করে মুখে পানি ছিটালেন। আমি ফ্লাক্স থেকে চা ঢেলে উনাকে দিলাম। উনি আমার সিটের সামনে দাঁড়িয়ে চা খেলেন। আর আমি গাড়ির ভিতর। গাড়ির দরজাটা খোলাই ছিল। তাতে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করলেন আমার সাথে। অতঃপর আবারও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলেন। রাত যতটা গভীর হতে থাকলো ততটাই ফাঁকা হয়ে যাচ্ছিল। ভোরে হয়ে গেল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। গাড়িতে বসে থেকে বাইরে ভোর হাওয়া দেখলাম আজ। বেশ মণিমুগ্ধকর ছিল তা। আকাশে সূর্য উঁকি দিতে না দিতেই পাখিরা নীড়ের খোঁজে দল বেঁধে বের হয়ে গেছে। মেইন রোডে কিছু কর্মী রাস্তায় ঝাড়ু দিচ্ছে। আমিও উনার সাথে আজ সারা রাত জাগলাম। মাঝখানে একবার শুধু ঘুমিয়েছিলাম। তারপর উনার সাথে চা খাবার পর আর ঘুমুলম না। বাড়ি পৌঁছে দেখি দরজার সামনে মা আর বাবা দাঁড়ানো। তাদের সাথে দেখা করার পর দুজনেই রুমে এলাম। ইয়ান এখনো ঘুমাচ্ছে। মজার ব্যাপার ছিল, ইয়ান আমাদের ঘরে ঘুমাচ্ছিল। আমি তাকে ঘুমের মাঝেই একটা চুমু খেলাম। উনিও চলে গেলেন ফ্রেশ হতে। একবারে শাওয়ার নিয়ে বের হলেন। আমি ততক্ষণে উনার জন্য বসেছিলাম। বজ্জাত লোক একটা। শাওয়ার নিয়ে বলে জামাকাপড় দিতে। জামাকাপড় ছাড়াই এসেছিল গোসল করতে, আর এখন বলছে জামাকাপড় দিতে। দরকার ছিল না জামাকাপড় দেওয়ার। অসভ্য লোক একটা। শাওয়ার নিয়ে এসে দেখি ইয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে গোমরা মুখটা। ইচ্ছে তো করছিল তার ঘুমের মাঝে জল ঢেলে দেই, কিন্তু ইয়ান ছিল বলে বেঁচে গেল। হঠাৎ করেই দরজা নক করার আওয়াজ পেলাম। আমি তাকিয়ে দেখি মা। অতঃপর উনার সাথে কথা বললাম। উনি চাইলেন ইয়ানকে নিয়ে যেতে, আমি না করে দিলাম। ভালোই লাগছে ও এখানে। আম্মু আমাকে ঘুমানোর কথা বলে চলে গেল। আমিও এসে ইয়ানের পাশে ঘুমিয়ে পড়লাম। ইয়ানের মুখটা ছিল আমার দিকে। অপুর হয়ে শুয়েছিল ও। আমি ওর মাথায় কিছুক্ষণ হাত বলানোর পর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে ভাঙতে অনেক বেলা হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি দুপুর 1টা বাজে। বাহ, ভালোই তো ঘুমিয়েছি আমি। ওপাশে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন, কিন্তু ইয়ান নেই। তবে এখানে আমার মনে হলো আমি কিছুটা ভুল দেখলাম। উনার মুখে কি সব আঁকা।
আমি চোখ কচলিয়ে আবারও ভালো মতো দেখলাম। আসলেই উনার মুখে কি সব আঁকা। আমি হাত দিয়ে উনার চোখটা ধরতেই উনি নড়েচড়ে উঠলেন। সাথে সাথে আমি সরে গেলাম। অতঃপর উনার মুখটা ভালো মতো দেখলাম। কোন একটা সমুদ্রের ডাকাত দলের লিডার মনে হচ্ছিল উনাকে। চোখের ধারে লাল রঙের কালি দিয়ে গোল দেওয়া। এছাড়া উনার দাড়ির ওখানেও আঁকাআঁকি করা। উনার এই মুখের হাল দেখে না হেসে পারলাম না। জোরে জোরে হাসতে শুরু করলাম আমি। আমার হাসিতে উনার ঘুম ভেঙে গেল। উনি একটা কুশন দিয়ে আমার মাথায় মেরে বালিশে মুখ গুজে বলেন, ভূতনি পেতনির মতো হাসা বন্ধ করো, ঘুমোতে দাও আমায়। আমি না হয় ভূত বা পেতনি, কিন্তু আপনাকে তো ডাকাত দলের সর্দার লাগছে। বালিশ থেকে মুখ সরিয়ে, মানে, আয়নায় গিয়ে দেখে আসুন। উনি উঠে এক মুহূর্ত অপেক্ষা না করে আয়নায় সামনে গেল। উনার মুখ দেখেই বুঝতে পারছি মারাত্মক রেগে যাচ্ছেন উনি। উনি আয়নার দিকে তাকিয়েই বলে উঠেন, ভূতনি, এসব তোমার কাজ না। কি, পাগল হয়েছেন নাকি? আমি এসব কেন করব? কেন করবে? দাঁড়াও দেখাচ্ছি। বলেই আমার দিকে তাকালেন। অতঃপর নীরব হয়ে গেলেন। আমি উনার এই নিস্তব্ধতার মানে বুঝতে পারলাম না। আচমকা উনি হেঁটে আমার কাছে আসতে লাগলেন। উনার চাহনি বেশ অদ্ভুত লাগছিল। উনি কাছে এসেই হাত বাড়িয়ে আমার ঠোঁটের দিকে ধরতে গেলেন। আমি উনার হাতে বাড়ি মেরে বলি, কি করছেন? হঠাৎ করেই উনি জোরে জোরে হেসে উঠলেন। উনার হাসি মানেই আমার মুখের অবস্থাও বেশি ভালো না। দেরি না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে নিজে দেখেই চমকে উঠলাম। এটা আদৌ আমি নাকি? একই হাল আমার মুখের। ঠোঁটে থেকে নিচ অব্দি লাল কালি দিয়ে রং করা। মনে হচ্ছে কারো রক্ত খেয়েছি। এছাড়া আমার ভ্রুগুলোতেও আঁকাআঁকি করা। গালেও কি সব আঁকা। আমি হতবাক হয়ে গেলাম। বলে উঠি, এসব কি হাল আমার মুখের? পেছনে উনার হাসি যেন থামছেই না। উনি হাসতে হাসতে বলেন, এখন একদম ভূতনি ভূতনি লাগছে তোমায়। বলেই হাসতে হাসতে উনি বিছানায় শুয়ে পড়েন। তবুও হাসি থামে না। আমি উনার সামনে এসে কোমরে হাত দিয়ে বলি, এভাবে হাসবেন না, আপনার মুখের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না। উনি উঠে বসে বলেন, তোমার থেকে বেটার। মুখ ভেঙচি কেটে বলি, রাখুন তো, আপনার সাথে কথা বলাই বেকার। আজ ইয়ানকে পাই তখন বোঝাব। বলেই যেতে নিলাম। তখনই শাড়িতে টান খেলাম। বুঝে গেলাম উনি ধরেছেন। পিছনে ফিরে জিজ্ঞেস করি, কি হয়েছে এখন আবার? এভাবে বাইরে যেও না প্লিজ। এমন ভাবে বলছেন যে অনেক কষ্ট হচ্ছে আমার। আরে কষ্ট তো হবেই। কেন হবে? সবাই আপনার বউকে নিয়ে হাসবে বলে। সেটা কোন ব্যাপার না, কিন্তু কথা হলো তুমি এভাবে গেলে তারা ভয় পেয়ে হার্ট অ্যাটাক করবে, তখন ক্ষতি তো আমারই হবে না বল। বলেই দাঁত বের করে হেসে দিলেন। আমি দাঁতে দাঁত চেপে বলি, আপনাকে আমি। উনি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। আবারও লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধ। নানু বিয়ের কথা মুখ দিয়ে বের করতে দেরি, কিন্তু মার বিয়ের কাজ শুরু করতে একটুও দেরি করেননি। সন্ধ্যাবেলা নিচে এসে দেখি তিনি অলরেডি বিয়ের তারিখ থেকে শুরু করে কার্ড অবধি বানিয়ে ফেলেছেন। তার এমন কর্মকাণ্ডে আমি আর উনি দুজনেই অবাক। অতঃপর বিয়ের কার্ড মেহমানদের দেওয়াও শুরু হয়ে গেল। এমনকি কেনা কাটাও শুরু হয়ে গেল। বিয়ের শাড়ি মার কিনলেন তার পছন্দ মতো। ধরতে গেলে সবকিছু তিনি নিজের হাতেই করেছেন। আমার মা, বাবা, চাচা আর উনার নানুদেরও আসতে বলা হলো। সপ্তাহ খানিকের মধ্যে তারা চলে এলো। এমনকি মিতু আর মুন্নি আপু, দাদা দাদি, তাদেরও নিমন্ত্রণ করা হলো। মা নিজেই এসব দায়িত্ব নিয়েছিলেন। তিনি আহিয়ানের প্রত্যেক বন্ধুদের নিজে দাওয়াত করলেন। আর এদের মধ্যে নীতিও ছিল। তারা বিয়ের দুদিন আগে বাড়িতে চলে আসল। পুরো বাড়িতে একটা জমজমাট ব্যাপার শুরু হলো। মেহমানে ভর্তি চারদিক। কোথাও গিয়ে একদণ্ড বসে থাকার জন্যেই। এর মাঝে শুধু একটু শান্তি ছিল নিজের ঘর। কিন্তু তাও ছেড়ে দিতে হলো। ইতি আর আকাশ ভাইয়ার এক করা আমরা দুজন বিয়ের আগে এক ঘরে থাকতে পারবো না। তারা শুধু সুর তুলল, এরপর যা হবার এমনে এমনই হয়ে গেল। শুধু গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠান হবে বলে ঠিক করে করা হলো। বিয়ের সব অনুষ্ঠান ছাদেই হবে। তাই সেখানে সাজানো শুরু হয়ে গেল। রাতে আমি, ইতি আর আপু একসাথে ঘুমাতাম। আর আমাদের সাথে ইয়ানও ছিল। ভালোই লাগতো, বেশ রাত অবধি সবাই গল্প করতাম। অতঃপর গায়ে হলুদের দিন। আজ আমার গায়ে হলুদ প্রথমবারের মতো, কিছু বিয়েটা দ্বিতীয়। কি অদ্ভুত না বিষয়টা? আমার কাছে কিন্তু বেশ অদ্ভুত লাগছে, আমার মজাও লাগছে।
গায়ে হলুদের দিন সকাল বেলা ঘুম থেকে যখন উঠে তখন আমার পাশে কাউকে দেখতে পাইনি, এমনকি ইয়ানকেও না। এ ছেলেটা এত সকাল সকাল উঠে না, কিন্তু আজ কি হলো কে জানে। এত ভোরে উঠে গেল পিচ্ছিটা। আমার ধারণা পিকুকে কোলে নিয়ে সে পুরো ঘুরে বেড়াচ্ছে। ঘর ভর্তি এত মানুষ দেখে ইয়ানি সবচেয়ে বেশি খুশি। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে এলাম। অতঃপর বেকনিতে দাঁড়িয়ে বাইরে একটু উকি দিতেই আমার চোখ জুড়িয়ে গেল। বাগানে নতুন নতুন ফুল ফুটেছে। আমার চোখ কাড়ল জবা ফুল। হ্যাঁ, এটা জবা ফুলিট। অবশেষে এই ফুলটা ফুটেই গেল। এছাড়া বাড়ির গেট ফুল দিয়ে সাজানো। ভালোই লাগছে এসব দেখতে। আমি হাঁটতে হাঁটতে ঘরের বাইরে চলে এলাম। মনে মনে একটা কথা ভাবছি। আর তা হলো এক কাপ গরম চা নিয়ে সোজা চলে যাব বাগানে। সেখানে ফুল বিলাস করব আর তার সাথে চাও। এক কাজ হয়ে যাবে। ঘর থেকে বের হতেই শোরগোল আমার কানে এলো। নিচে তাকিয়ে দেখি সব মেয়েরা গোল হয়ে বসে আছে। আর কি সব বকছে। আমার কানে কিছুই আসছে না, এত চেঁচামেচি কে কি বলছে কিছুই ঠিক করে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে এ সময় আকাশ ভাইয়া আর নাহান তারাও এলো। তারাও যোগ দিল। মেয়ের দলগুলো ওদেরও ছাড়ল না। নীতি ওরা এক কোণে বসে সব কিছু দেখছে। তবে এখানে মজার বিষয় ছিল সিফাত আসেনি। আচ্ছা, তাকে কি ইনভাইট করা হয়নি নাকি সে নিজেই আসেনি? কিন্তু উনাকে আর ইয়ানকে চোখে পড়ল না আমার। সবার থেকে এড়িয়ে রান্নাঘরে চলে এলাম। সার্ভেন্টরা মেহমানদের জন্য রান্না করতে করতে ব্যস্ত। আমি তাদের মাঝে ফাঁকে ফাঁকে এক কাপ চা বানিয়ে ফেললাম। অতঃপর বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে চলে এলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাগানের কাছে চলে এলাম। বাগান দেখছি আর চা খাচ্ছি। হঠাৎ মনে হলো কিছু একটা আমার পায়ে বাজলো। আমি পিছনে ফিরে দেখি ইয়ান দাঁড়িয়ে আছে। ওর হাতে ফুটবল যা একটু আগে নিচ থেকে কুড়িয়ে নিল। ইয়ান ফুটবল খেলছে, কিন্তু কার সাথে? আমি পিছনে তাকিয়ে দেখি উনি আসছে। তার মানে তারা দুজন এখানে খেলছিল। এজন্যই ভিতরে তাদের দেখলাম না। আরে ভূতনি, একা একা চা খাচ্ছ? বলেই আমার চায়ের কাপটা নিয়ে গেল। আরে এটা তো আমার। কিন্তু এখন আমার, এটা আমি খাবো। কিন্তু এটা তো আমার। তো, মনে আছে একবার আমার থেকে এভাবে চা নিয়ে খেয়েছিলে তুমি? তার বদলে আমার চা আপনি খেয়েছিলেন, তা ভুলে গেছেন? না ভুলিনি, তবে আমার থেকে কিছু চেয়েও না, আমার কাছে কিছু নেই। বলেই আমার চায়ের কাপে চুমুক দিয়ে ফেলল। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। কেন নেই? ভিতরে যান, খেতে পারবেন। কোনোমতে না। এখন গেলেই সবাই আমাকে ঝাপটে ধরবে। বাবা, অনেক কষ্টে বেঁচে এসেছি। হঠাৎ ইয়ান বলে উঠে, আহি ফুটবল খেলবা না? ওই তো তোমার ভূতনি আম্মু আছে, তার সাথে গিয়ে খেলো এখন। ইয়ান আমার দিকে তাকালো। আমি বলে উঠি, আমি তো খেলতে পারি না। আচ্ছা, আমি শিখিয়ে দেব, আসো। বলেই আমার হাত টেনে নিয়ে গেল। অতঃপর আমি আর ইয়ান খেলছি। আমি একবার তার দিকে বল দিচ্ছি, আরেকবার সে বল দিচ্ছে আমাকে। সকালটা এভাবেই কাটলো আমার। আর উনি দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর আমাদের দেখছেন। বিকেল থেকে সবাই আমাকে আয়নার সামনে বসিয়ে রেখেছে, যেখানে অনুষ্ঠান শুরু সন্ধ্যার পর। আমি বুঝে উঠতে পারছি না তারা এতক্ষণ কেন আমাকে বসিয়ে রেখেছে। এত সাজগোজের কি দরকার? এটা কি আমার প্রথমবার বিয়ে নাকি? কিন্তু কে শোনে কার কথা? আমাকে একটা হলুদ রঙের ভারী লেহেঙ্গা পরিয়ে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে। শুধু কি তাই, তার সাথে মুখে এক গাদা কি সব দিয়েছে। নিজেকে নিজেই চিনতে পারছি না। যদিও দেখতে অতটা খারাপ লাগছিল না, কারণ মেকআপটা আমার মুখের সাথে মানানসই ছিল। তবুও কেন জানি নিজেকে খুব অস্বাভাবিক লাগছিল। সাজগোজের উপর বরাবরই আমার আমার আগ্রহ কম। চুলগুলো পিছনে ছেড়ে দিয়ে তার উপর একটা ফুল দিয়ে দিল। হলুদ রঙের একটা ফুল, তবে এটা আসল না। তাদের এই কার্যক্রম শেষ হতে হতে রাত হয়ে গেল। এতক্ষণের কার্যক্রম শেষে আমাকে উপরে নিয়ে গেল, অর্থাৎ ছাদের উপর। ছাদের ডেকোরেশন দেখে আমি হতবাক হলাম। পুরো ছাদি লাইটিং করা, দেখতে বেশ সুন্দর লাগছে। আমাকে সবাই ধরে স্টেজের সামনে নিয়ে যাচ্ছিল। আমি চোখ তুলে তাকাতেই দেখি সামনে আহিয়ান বসে আছে। তাকে দেখতে বেশ সুদর্শন লাগছে। কেন জানি আজ বেশ সুন্দরী লাগছে। উনার কোলে উনার মতোই পাঞ্জাবি পরে ইয়ান বসে আছে। আজ ওকে দেখতে পুরোই আহিয়ান আহিয়ান লাগছিল। আমার পাশে ইতি ছিল, সে বলে উঠে, ভাইয়া আর কতক্ষণ ওখানে বসে থাকবেন? আসুন, বউকে ধরে নিয়ে যান। উনি হেসে বলে উঠেন, আসছি। অতঃপর সেখান থেকে উঠে আসেন।
হলুদ রঙের পাঞ্জাবিতে আজ বেশ লাগছে তাকে। পাঞ্জাবিতে কিছু সূক্ষ্ম হাতের কারুকাজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। উনি এসে হাত বাড়ালেন। আমি হাত ধরতে যাব অমনি তিথি আমার হাত সরিয়ে দিয়ে বলে, হাত না ধরে নিয়ে যাও তো দেখি। পেছনে থেকে আকাশ ভাইয়া বলে উঠে, হাত না ধরে নিতে গেলে তো নিহাকে নিজেই হেঁটে আসতে হবে। তিন্নি বলে উঠে, না তা হবে না। ভাবি নিজ থেকে এক পাও নড়বে না। নাহান ভাইয়া বলে উঠে, তাহলে কি করে নিয়ে যাবে? ইতি বলে উঠে, সেটা তো ভাইয়া ভাববে। আহিয়ান মুচকি হেসে ওদের বলল পিছিয়ে যেতে। অতঃপর হুট করেই আমাকে কোলে তুলে নিল। সবাই হইচই শুরু করে দিল। আচমকা এমন কিছু হওয়ায় আমি ভয়ে উনার গলা জড়িয়ে ধরে আছি। উনি আমার দিকে তাকিয়ে বলেন, ভূতনি তোমার ওজন বাড়লো কিভাবে? কাল থেকে কম খাওয়া। আমার লেহেঙ্গার ওজন আমার থেকে ডাবল, আপনি এটা জানেন? মুখ ভেঙচি দিয়ে উনি আমাকে নিয়ে স্টেজের দিকে গেলেন। আনাফ ভাইয়া আর কয়েকজন ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু করে দিল। আমাকে বসিয়ে দেবার পর আশপাশ এত মানুষ দেখে চক্ষু লজ্জায় মাথা নিচু করে ফেললাম। উনি আমার পাশে বসে বড় শ্বাস নিয়ে বলেন, তোমাকে কোলে নিতে গিয়ে আমি শেষ। আপনি এটা মোটেও ঠিক করেননি। আশেপাশে মা বাবা ছিল, নানা নানিও ছিল, কিন্তু মজা করছেন? একদম না, বলেই এক পার্টি দাঁত বের করে হাসলেন। আমি মুখ ফিরিয়ে নিলাম। শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। একে একে সবাই এলো হলুদ লাগাতে। প্রথমে নানা এলেন, অতঃপর নানু, অতঃপর মা বাবা আর আম্মু আব্বু আর চাচা। তাদের পর মামা মামি থেকে শুরু করে আপু আর দুলাভাই। এখানে উনার ফ্রেন্ডরা আবার বাদ যাবে কেন? না হলেও 2 ঘন্টা ধরে বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার সাথে সাথে উনিও। এতক্ষণ ধরে যাকে খুঁজছিলাম তাকে অবশেষে দেখতে পেলাম। হ্যাঁ, এটা নীতি। দূরে এক কোণে দাঁড়িয়ে আছে সে। সেও এলো আমাদের হলুদ লাগাতে। আমি ভেবেছিলাম নীতি হয়তো কিছু একটা করবে, কিন্তু সে কিছুই করল না। এমনকি আমার সাথে কথাও বলল না। যখন আমাদের হলুদ লাগাতে এলো, আমাকে হলুদ লাগিয়ে আহিয়ানের কাছে গেল। তাকে হলুদ লাগিয়ে তার দিকে তাকিয়ে রইল। আহিয়ান তার থেকে মুখ সরিয়ে আমার হাতটা হুট করে ধরল। এটাই কি ছিল নীতির জন্য তার জবাব? কেন জানি তখন খুব খুশি লাগছিল আমার। কিন্তু এটা এমন কিছু ছিল না, তবুও খুশি লাগছিল। অতঃপর গুরুজনরা আমাদের ছেড়ে দিয়ে নিচে চলে গেল। গান বাজনা শুরু হলো। ইতি আর আকাশ ভাইয়াই নাচ দিয়ে শুরু হলো। একে একে সবাই নাচল। আমাদের টেনে নিয়ে গেল। মধ্যরাত অবধি চলল এই আয়োজন। সবাই বলে বিয়ের আগের রাত নাকি বউদের ঘুম আসে না। কিন্তু আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটল। আমার অনেক ঘুম পেতে লাগলো। কোনোমতে সবকিছু চেঞ্জ করেই আমি একটা ঘুম দিলাম। বলা বাহুল্য, আমি বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। উঠিনি, আমাকে রীতিমতো উঠানো হলো। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। এসব দেখে নিজেই অবাক হলাম। অতঃপর ফ্রেশ হয়ে আবারও এসে বসলাম তৈরি হতে। বিয়ের জন্য আমাকে তৈরি করানো হলো। একটা লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। চুলগুলো খোপা করে গোলাপ ফুল দিয়ে সাজানো। সাজানোর পরপরই মা এলেন আমার ঘরে। খানিকক্ষণ বসে গল্প করলেন। বেশ ভালো লাগলো তার সাথে গল্প করে। অনেকদিন পর প্রাণ খুলে তার সাথে গল্প করলাম। মা আজও কাঁদলেন। কেন কাঁদলেন বুঝতে পারলাম না। চাচাও আমার মাথায় হাত রেখে দোয়া করলেন। আব্বুর সাথে দেখা করলাম। তার চোখেও অশ্রু দেখলাম। চোখে তা জল জল করছে। আব্বু আমার মাথায় হাত রেখে দোয়া করলেন। অতঃপর নানা আর নানুর সাথে করে নিচে এলাম। বিয়ের জন্য নিচের বসার ঘরই সাজানো হয়েছে। চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে। আহিয়ান সেখানে ছিল না। আমি গিয়েই আগে সেখানে বসলাম। মা আর আপু আমাকে দেখলেন। মা আমার থিতুনি হাত দিয়ে চুমু খেয়ে ঘোমটা টেনে দিলেন। অতঃপর সবাই দৌড়ে বাইরে গেল। বর নাকি চলে এসেছে। ইতি, তিথি আর তিন্নি নাকি বেশ ভালোভাবেই জব্দ করেছে আহিয়ানকে। তাকে এসে বসানো হলো আমার পাশে। আমি তাকে দেখতে পেলাম না। অতঃপর কাজী এলো বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়ানো শেষ হলো। 3বার কবুল বলার আমি আবারও উনার স্ত্রী হিসেবে স্বীকৃতি পেলাম, আর এটা ধর্মীয়ভাবে। নানা আর নানু দুজনেই খুব খুশি হলেন। হঠাৎ করে ইয়ান এসে আমার হাত ধরে বলে, ভূতনি আম্মু, আমি এখন তোমাকে কি বলে ডাকবো? তার এই কথার পর হাসির শব্দে চারদিক ছড়িয়ে গেল। আয়নায় মুখ দেখার নিয়ম হলো। উনি একটা আয়না আমার সামনে ধরে সেটাতে তাকালেন। আমি সেখানে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিলাম।
উনি ভূতনি বলে হেসে উঠেন। অতঃপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। রাত অবধি ছাদে বসে আড্ডা দিল। অতঃপর রাত হতেই আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। বাসর ঘরে আসতেই একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। এটা স্বস্তির নিঃশ্বাস ছিল। এতদিন পর নিজের ঘরের সেই চিরচেনা ঘ্রাণ নিতে পারলাম। আমার ক্লান্তি যেন নিমিষেই কেটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সব গয়না গাটি খুলতে লাগলাম। বাইরে আমি ততক্ষণে অনেক শোরগোল শুনতে পেলাম। এটা ইতির কাজ। আবারও সে জব্দ করবে আহিয়ানকে। শাওয়ার নেবার পর নিজেকে অনেকটা ফ্রি বলে মনে হলো। ভিজে চুলগুলো ছেড়ে বেকনিতে এসে দাঁড়ালাম। এ সময় দেখলাম উনি রুমে এলেন। অনেকক্ষণ পর তারা সবাই উনাকে ছেড়েছে। উনাকে ভিতরে পাঠিয়ে দেবার পরই বাইরে থেকে দরজা বন্ধ। আর কি সব জানি বলল যা আমার কানে এলো না। উনি কিছুক্ষণ বকবক করার পর আমার দিকে তাকালেন। অতঃপর মাথা চুলকাতে চুলকাতে বলেন, তুমি ফ্রেশ হয়ে গেছো? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই আলমারি থেকে জামাকাপড় নিয়ে বাথরুমের দিকে চলে গেলেন। আমি সেখানেই দাঁড়িয়ে আকাশ দেখতে লাগালাম। মনে করতে লাগলাম আমার পুরনো সেই সব স্মৃতি। কিভাবে কাটাতাম আমি আমার গ্রামের বাড়ির দিনগুলো। কিভাবে আমার আর খালেদের বিয়ে ঠিক করা হলো। আমি পালিয়ে গেলাম সেখান থেকে। অতঃপর দেখা হলো ট্রেনে উনার সাথে। এমন সময়ই দরজা খোলার আওয়াজ পেলাম। উনি এসেছেন ঘরে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেকুনিতে এলেন। আমার পাশে দাঁড়িয়ে বলেন, এক কাপ চা খুব দরকার ছিল ভূতনি। দরজা বাইরে থেকে আটকানো ভুলে গেছেন। উনি আমার দিকে তাকিয়ে বলেন, জানি। আচ্ছা, রাত কত হয়েছে? আমি পিছন ঘুরে ঘড়ি দেখে বলি, 12টা বাজবে। তাহলে তো রাত বেশি হয়নি, বাইরে দোকান খোলা পাবো। মানে, আচ্ছা ভূতনি, আজ তো আমাদের বাসর, তাই না? হ্যাঁ তো। তাহলে এই দিনটা মনে রাখার জন্য কিছু একটা করা দরকার না? আমি সোজা হয়ে দাঁড়িয়ে উনার মুখের দিকে তাকিয়ে বলি, মানে? উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দেন। অতঃপর এক এক পা করে এগিয়ে আমার কাছে আসতে থাকেন। আমি ততই পিছুতে থাকি। একসময় দেওয়ালে পিঠ থেকে উনি তবুও আমার কাছে আসছেন। আমার অস্থিরতা হঠাৎ করেই বেড়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করি, আপনি কি করতে যাচ্ছেন? উনি আমার একপাশে দেওয়ালে এক হাত রেখে বলেন, সেটাই তো বলবো। বলেই উনি আমার আরো কাছে আসতে লাগলেন। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। উনার গরম শ্বাসগুলো আমার ঘাড়ে পড়ছে। আমি ঘন ঘন শ্বাস নিচ্ছি। উনি ফিসফিসিয়ে বললেন, চলো পালিয়ে যাই। আমি ফট করে চোখ খুলে বলি, মানে? উনি আমার থেকে একটু দূরে সরে গিয়ে বলেন, বাসর রাতে দুজনেই বাড়ি থেকে পালিয়ে বাইরে চলে যাই, কি বলো? সবাই তো বাসর রাতে ঘর থেকে বাইরে চলে যায়। কেউ করে চন্দ্র বিলাস তো কেউ করে সমুদ্র বিলাস। তুমি আর আমি না হয় করব বাসর বিলাস। আমি উনার হাতে একটা চিমটি কেটে বলি, এটা বলার জন্য আমার এত কাছে আসার কি দরকার ছিল? উনি হেসে বলেন, আরে এত ইম্পর্ট্যান্টে একটা কথা, জোরে জোরে বলবো নাকি? অসভ্য লোক একটা। ভূতনি কোথাকার, চলো এখন। তা আপনি বাইরে যাবেন কি করে? দরজা যে বাইরে থেকে বন্ধ ভুলে গেছেন। উনি বাঁকা হেসে বলেন, এই যে এভাবে। বলেই নিচের দিকে ইশারা করেন। আমি বলে উঠি, এখান থেকে নামবো কিভাবে? এখনই দেখতে পারবে। অতঃপর আমার হাতে তোয়ালে দিয়ে ঘরে গেলেন। বাইরে এসে গ্রিল বেয়ে নিচে নেমে গেলেন। অতঃপর নিচ থেকে নিচু গলায় আমাকে বলেন, নেমে আসো ভূতনি। আমি উপর থেকে ফিসফিসিয়ে বলি, আমার কি পাখা গছিয়েছে যে উড়ে উড়ে আসবো? না, তুমি ভূতনি হলেও এত শক্তি এখনো পাওনি। বলেই উনি হেসে দিলেন। আমি উপর থেকে উনার উপর তোয়ালে ছুঁড়ে মারলাম। উনি সেটা ধরে বলেন, দাঁড়াও। বলেই কোথায় চলে গেলেন। আমিও সেই কখন থেকেই দাঁড়িয়ে আছি। খানিকক্ষণ পর উনি এলেন হাতে একটা মই নিয়ে। অতঃপর সেটা বেকনিতে রেখে বলেন, নেমে এসো। পারবো তো। তুমি যেই মেয়ে গাছে চড়তে পারো আর মইতে চড়তে পারবে না। আজাইরা কথা বলবেন না, গাছ তো আর পড়ে যাবে না। কিন্তু মই? ও হ্যাঁ, তাই তো। গাছ তো তোমার ভার নিতে পারবে, মই নিবে কিভাবে? যদিও কাল আমিও নিয়েছিলাম। আপনাকে আমি। আচ্ছা আচ্ছা, রেগো না। আমি ধরে আছি, তুমি নেমো এসো। তবে হ্যাঁ, সাবধানে। অতঃপর শাড়ির আঁচল কোমরে গুজে বিসমিল্লাহি বলে নামতে লাগলাম। বেশ ভয়ও করলো, তবুও ভালোই নামছিলাম। উনি নিচ থেকে ধরে রেখেছিলেন। নামার পর আমার হাত ধরে বলে, চলো। এ সময় কারো আওয়াজ পেলাম।
আমি উনার হাত ধরে দুজনেই একসাথে দৌড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে হাঁপাতে লাগলাম। দুজনের এই লুকোচুরি দেখে দুজনেই হেসে দিলাম। উনি বলে উঠেন, 1 মিনিট। অতঃপর আবারও বাড়ির ভেতরে গিয়ে এলেন। উনার হাত পিছনে ছিল। আমি কি বলে উঠি। উনি পেছনে থেকে একটা জবা ফুল বের করে আমার কানে গুজে দিয়ে বলেন, বাসর রাতে নাকি সব বররা তার বউদের উপহার, কিন্তু আমি কিছুই কিনেনি। তার বদলে এই ফুল দিলাম তোমায়। উনার কথায় আমি মুচকি হেসে উনার দিকে তাকালাম। অতঃপর দুজনেই বাইকে চড়লাম। উনার ইচ্ছে হলো বাইকে চড়ে আজ সারারাত দুজনে ঘুরব। আমি উনার পিছনে বসে উনার দুই কাঁধে হাত রাখলাম। উনি বাইক চালাতে শুরু করলেন। প্রথমে আমরা এসে থামলাম একটা চায়ের টঙে। সেখানে দাঁড়িয়ে দুজনেই চা খেলাম। তাও 1 কাপ না, 5 কাপ। কখন খেলাম টেরও পাইনি। দুজন শুধু গল্প করতে করতেই চা খেলাম। অতঃপর সেখান থেকে আবারও বাইকে চড়লাম। পুরো রাস্তা এখন নীরব নিস্তব্ধ। আশপাশ কেউ নেই আমরা ছাড়া। এই মুহূর্তেটা অনেক সুন্দর ছিল। ফ্লাইওভার ব্রিজে আসার পর উনি থেমে গেলেন। খুব জোরে বাতাস বয়ে যাচ্ছিল সেখানে। উনি এসে ব্রিজের উপর বসলেন। আমি ব্রিজের রেলিংগুলোর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। উনি বলে উঠেন, ভুতনি কেমন লাগছে? ভালো। হাতটা তো লাগবেই। কিন্তু জানো আমার না ভয় হচ্ছে না। কিসের ভয় বলুন তো? ভূতের। কারণ ভূতনি আমার সাথে। বলেই উনি হেসে উঠেন। আমি রেগে উনাকে চিমটি মেরে দুটো ঘুষি মারি। এত জোরে মারিনি। উনি বলে উঠেন, এত মেরো না, এখান থেকে পড়ে গেলে সোজা উপরে চলে যাব। আপনাকে তাই করা উচিত। বলেই ধাক্কা দিতে গেলাম। উনি আমার হাত জোড়া শক্ত করে ধরলেন। বাতাস আবারও জোরে বয়ে গেল। আমার অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে গেল। উনি হাত দিয়ে তা সরিয়ে দিয়ে ফুলটা ভালোভাবে গুজে দিয়ে বলেন, চলে আরেকটু সামনে যাই। আমি মাথা নাড়লাম। উনি নেমে এলেন। আবারও বাইরে চড়লাম। কোন এক অজানা রাস্তায় এলাম। মজার ব্যাপার ছিল সেখান দিয়ে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল। উনি আমাকে বলেন, ভূতনি চলো আইসক্রিম খাওয়া যাক। অতঃপর সেখান থেকে আইসক্রিম কিনলাম। আইসক্রিম যে পাবো সেটা ভাবেনি। আর লোকটাও আমাদের দেখে খুব অবাক হলো। বাইকটা ল্যাম্পপোস্টর কাছে দাঁড় করলাম। আমি আর উনি দুজনেই কোন আইসক্রিম নিলাম। আমি নিজ মনেই আইসক্রিম খাচ্ছিলাম, হঠাৎ দেখি উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমি উনার দিকে তাকাতেই উনি হাত বাড়িয়ে আমার ঠোঁটের কোণে আইসক্রিম মুছে দিয়ে বলে, ধীরে খাও, বাসায় যেতে দেরি আছে। আমি মাথা নাড়িয়ে আবারও আইসক্রিম খেতে লাগলাম। অতঃপর আবারও বাইক ভ্রমণ চলল। অতঃপর আমরা গেলাম একটা নদীর ধারে। দুজনেই নিশ্চুপভাবে সেখানে কিছুক্ষণ বসেছিলাম। দেখছিলাম আকাশকে। চোখ বন্ধ করে অনুভব করছিলাম বাতাসকে। অতঃপর ভোর হতে তখনই শুরু হলো, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমি উনার পিছন থেকে উকি দিয়ে বাইকের আয়ানার দিকে তাকালাম। উনার মুখটা দেখা যাচ্ছিল। আপন মনে বাইক চালাচ্ছেন উনি, তার সাথে উনার মুখও নড়ছে। হয়তো কিছু বলছেন যা আমি শুনতে পারছিলাম না। মনে পড়ল উনার আমার দেখা হবার সেই প্রথম ঘটনা। পরপর নীতির হাত থেকে বাঁচানো। সমাজের সবার হাত থেকে বাঁচানো। আমি তাকিয়ে আছি উনার দিকে। কে জানতো, প্রথমে ট্রেনে দেখে যেই ছেলেকে সন্দেহ করছিলাম তার সাথে আমার বাকিটা জীবন পার করবার শপথ নিব। উনি এখনো কথা বলছেন। আমি আবারও আয়নায় তাকালাম। চোখ পড়ল সেই জবা ফুলটার দিকে। কানে এখনো গুজে আছে সেই ফুল। মনে পড়ল উনার বলা সেই কথা। বাসর রাতে পাওয়া বরের থেকে এই উপহার। খুব ইচ্ছে করছিল আমি জোরে বলে উঠি, আমার সবচেয়ে বড় উপহার যে আপনি আহিয়ান। নিজেকে খুব ভাগ্যবতী মনে করি আপনাকে পেয়ে। কিন্তু তা আর বলা হলো না। ভোরের আগমনে রাতের আধার যেমন ঢাকা পড়ল, তেমনি ভাবে আমার এসব কথা মনেই রয়ে গেল। চুপ হয়ে থাকলেন। কেন বলতে পারছিলাম জানি না। তবে এক অনুভূতি হচ্ছিল। কি সেই অনুভূতি? কি নাম দেব সেই অনুভূতির? কি হতে পারে তার নাম? ভালোবাসা। সত্যি কি তাই? এমন ভাবেই কি মানুষ ভালোবাসে অন্যজনকে? এমন ভাবেই কি মানুষ প্রেমে পড়ে? তবে কি আমিও সেই দলের খাতায় নাম লেখালাম? বাড়িতে আসার পর আর ঘুম হলো না আমার, তবে উনি দিব্যি ঘুমালেন। আমি আমার একটা ডায়েরি বের করলাম। লিখে রাখলাম তাতে আজ রাতের এই ঘটনা। দেখতে লাগলাম ঘুমন্ত সেই আহিয়ানকে। সেই গোমরামুখকে। সেই অসভ্য লোকটাকে। যার সম্পর্কে ভাবতেই এখন ভালো লাগছে আমার।
উপর হয়ে শুয়ে আছে বিছানার এক কোণে। খুব নিষ্পাপ লাগছে তাকে দেখতে। ঘুমোলেই কি সবাইকে এভাবে নিষ্পাপ দেখায়? জানতে ইচ্ছে করল খুব। পরদিন খুব ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান হলো। বাড়ির সবাই মিলে নানা রকম খেলাও খেলল। অতঃপর একে একে সব মেহমান বিদায় নিতে থাকলো বাড়ি থেকে। অনেকদিন পর আজ ভার্সিটিতে এলাম। উনার দেখা নেই, কে জানে কোথায় গেল। আমি ব্যাগ থেকে আমার ডায়েরি বের করে তাতে সেই শুকিয়ে যাওয়া ফুলটা দেখতে। এখানে আরো একটা ফুল আছে, সেটা হলো কাঠগোলাপ। এটাও উনি দিয়েছিলেন আমায়, কিন্তু সেটা আজ শুকিয়ে গেছে, কিন্তু উনার সাথে কাটানো সেই স্মৃতি ভুলে যাইনি। ডায়েরির পাতায় লেখা আছে সে দিনকাল। অতঃপর পৃষ্ঠা উল্টাতে আরেকটা ফুল দেখলাম। এটা কয়েকদিন আগেই দিয়েছে উনি। এটা হলো সেই জবা ফুলটা। জবা ফুলটার নিচে কালো কালি দিয়ে কিছু লেখা আছে। আমি তা পড়তে নিলাম, তখনই কেউ বলে উঠল, আমার সবচেয়ে বড় উপহার যে আপনি আহিয়ান। নিজেকে খুব ভাগ্যবতী মনে করি আপনাকে পেয়ে। আমি দ্রুত ডায়েরি বন্ধ করে পিছনে ফিরে তাকাতেই দেখি ইতি দাঁড়ানো। ও এসে হুট করেই আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিতে চাইলে আমি সরিয়ে ফেলি। ইতি বলে উঠে, আরে বন্ধ করলি কেন? দেখি দেখি কি লেখা আছে। আরে কিছুই নেই। তা বললে হবে নাকি? আমি একটু আগেই তো দেখলাম কিছু লেখা ছিল। কিছু না। ওটা এভাবেই ছিল। তুই আমার থেকে লুকাচ্ছিস। লুকাবো কেন? তাহলে দেখতে দে। বলেই আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে নিল। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। ইতি আমার পাশে বসে পুরোটা বই পড়ল। অতঃপর আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, ও আচ্ছা এই ব্যাপার। তোমাদের ভালোবাসার ফোন তাহলে ফুটেই গেল। রাখো তো রাজাইরা কথা, এমন কিছু না। বলেই ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে ব্যাগে রাখলাম। ইতি বলে উঠে, হাউ রোমান্টিক। বাসর রাতে দুজনেই পালিয়ে গিয়ে বাইরে ঘুরলি, চা খেলি, আইসক্রিম খেলি, আরো কত কিছুই। বলেই উঠে দাঁড়ালাম। থামো, শুধু চা আর আইসক্রিমই খেয়েছিলাম। ইতি পেছনে থেকে আমার ঘাড়ে দুই হাত রেখে বলে, হ্যাঁ এখন তো তাই বলবি না। আমি তোকে কিছুই বলছি না, যা সত্যি তাই বলছি। ইতি এসে আমার সামনে দাঁড়িয়ে থিতুনিতে হাত রেখে বলে, আহারে, আমার বান্ধবী লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এমনভাবে তাকানোর মানে কি? এর মানে এটাই, যে আমাদের মাঝে এমন কিছু নেই। সত্যি নেই। হ্যাঁ রে আমার জানেমান, সত্যি কিছুই নেই। তাহলে কর। কি হহ? মানে তোদের মাঝে কিছু একটা হওয়া দরকার। তুই কি বলছিস? মাথা কি খারাপ হয়ে গেল নাকি তোর? ইতি মন দিয়ে একটা কথা শোন। না উনি আমাকে ভালোবাসে আর না আমি উনাকে ভালোবাসি। তাহলে বাস। ভালোবাসাটা এতটা সহজ না ইতি। ভুল। ভালোবাসা না সহজ না কঠিন। এটা এমনই হয়ে যায়। হ্যাঁ এখন তো এই কথা বলবি। তোর তো আবার অভিজ্ঞতা আছে। উনি আমার গা ঘেঁষে বলে, সেই জন্য তো বলছি, তোমাদের ভালোবাসার ফর্ম ফুটে গেছে। সেটার ঘ্রাণ আমি পেয়ে গেছি। বাহ, সারাদিন কি এগুলো শুকিস নাকি? বলেই ওখান থেকে চলে এলাম। সোজা ঢুকলাম ক্লাসরুমে। ইতিও আমার পিছন পিছন এলো বক বক করতে করতে। তার কথা কানেই দিলাম না। কিন্তু ওই মেয়েটা থামবার নয়। ক্লাস চলাকালীনও আমার গুন গুন করে আমার মাথা খেল। ভার্সিটি ছুটি হবার বের হলাম। ওর মুখ এখনো চলছে। আচ্ছা ও কি ক্লান্ত হয় না এত কথা বলতে বলতে? হাঁটতে হাঁটতে হুট করেই থেমে গেলাম। ইতির মুখ এখনো চলছে। কিন্তু এখন বলল অন্য কথা। জিজ্ঞেস করল, কিরে থেমে গেলি কেন? সামনে তাকা। ইতি আমার কথায় সামনে তাকালো। একটু চমকালো, কারণ সামনে আহিয়ান ছিল। এতক্ষণ তার ব্যাপারেই বক বক করেছিল। তাই আচমকা তাকে দেখে চমকানোরই কথা। আহিয়ান মনে হচ্ছে কিছু বোঝেনি। বোঝার কথাও না। মহাশয় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মানে উনার পুরো মনটাই ফোনের দিকে। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই উনি বলে উঠেন, তুমি কিছুক্ষণ ক্যাম্পাসে থাকো, আমাকে টিচার রুমে ডাকা হয়েছে। দেখা করে আসছি। বলেই উনি চলে গেলেন। ইতি আমার হাত চেপে ধরে বলে, এই ভাইয়া কিছু শুনে ফেললো নাকি? আমি কিভাবে বলল? আরে বল না। ইস কি হবে শুনে ফেললে? ছি ছি, আমার মাথা কাটা যাবে। আরে হাইপার হস না, মনে হচ্ছে কিছু শুনেনি। এত সিউরলি কিভাবে বলছিস? আরে দেখলি না ফোনের ভেতর কেমন ঢুকেছিল? বলতে বলতে ক্যাম্পাসের দিকে চলে গেলাম। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবা দেখছিলাম। কি চমৎকার শুভ্রতা এই ফুলে, এক ধরনের স্নিগ্ধতা আছে যা দেখলেই মন ভালো হয়ে যায়। আমি চোখ ভরে এই স্নিগ্ধতা অনুভব করছিলাম।
কিন্তু ইতি এসে আমার দৃষ্টি সরিয়ে দিল। বলে উঠল, এতক্ষণ কি বললাম শুনলি তো? হ্যাঁ শুনেছি, কিন্তু তবুও আমি বলবো ভালোবাসা এত সহজ না। আচ্ছা আমাকে এটা বলো, ভাইয়াকে তোর ভালো লাগে তো? ইতির কথায় চুপ করে তার দিকে তাকিয়েছিলাম। অতঃপর শীতল গলায় বলে উঠি, খারাপ না লাগার তো কোন কারণ নেই। এর মানে তুই ভাইয়াকে ভালোবাসিস। আমার কাজ হয়ে গেছে। ইতি ভালো লাগা আর ভালোবাসা এক না। দুই হাত বাহুতে গুজে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা পার্থক্য বল। শোন, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য হলো, ভালো লাগা হলো ফুল ফোটার পর তার ঝরে যাওয়ার সময় অবধি। যতদিন ফুল ফুটন্ত থাকে ততদিনই ভালো লাগে। আর ঝড়ে লেগে তার মায়াও চলে যায়। ভালো লাগা ঠিক তেমন। আচ্ছা, আর ভালোবাসা? আমি মুচকি হেসে জবা ফুলটার দিকে তাকিয়ে বলি, ভালোবাসা হচ্ছে একটা ফুল গাছের মতো। যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিনই সে ফুল ফুটিয়ে যাবে, নতুন নতুন ফুল উপহার দিবে প্রকৃতিকে। কিন্তু গাছটা যখন মারা তখন তার শোকে সে গাছের পাতা আর ফুল সব ঝরে যাবে। আর পক্ষান্তরে ভালোবাসাটা ঠিক এমনই। মৃত্যুর আগ পর্যন্ত সে তার প্রিয় মানুষটিকে ভালোবেসে যাবে। ইতি হেসে দিয়ে বলে, আমি ভাবিনি তুই এতটা ভেবে বলবি। কথায় কথায় বলিস তো ভালোবাসিস না আর এত কিছু জেনে গেলি। আমার যা মনে হলো তাই বললাম। নিহা, আমিও জানি কাউকে ভালো লাগা মানে ভালোবাসা না। কিন্তু একসময় কিছু ভালো লাগা ভালোবাসাই রূপ নেয় বুঝলি। হতে পারে। হতে পারে, এটাই হয়। মানুষ ভালো লাগার জিনিসটা অনেক আগলে রাখে, অনেক যত্ন করে, দিনরাত তাকে নিয়েই ভাবে। তার জন্য এক ধরনের সূক্ষ্ম অনুভূতি জায়গা নেই তার মনে, আর এক সময় সেই ভালো লাগাটা ভালোবাসা হয়ে যায়। আর মজার ব্যাপার হলো কখন যে এটা ভালোবাসা হয়ে যায় সেটা বোঝা দেয়। আমি হেসে ইতির গালে দুহাত রেখে বলি, বুঝেছি, আমার বান্ধবীটা ভালোবাসায় পিএইচডি করে ফেলেছে। কিন্তু তবুও আমি বলবো আমাদের মাঝে ভালোবাসা নেই। তুই এখনো এক জায়গায় আটকে থাকলি। আচ্ছা বল, তোদের মাঝে ভালোবাসা কেন থাকবে না? একটা কারণ বল। তোকে একটা না হাজারটা বলবো। শুনবি? বলেই ওর হাত ধরে আমি বট গাছের নিচে বসলাম। অতঃপর উনার গুণগান করতে লাগলাম। শোন, উনি উনি হচ্ছে আস্ত একটা অভিযোগ বাক্স। উনার জন্য আমার অভিযোগ বলে শেষ করা যাবে না। উনি একটা সুযোগ ছাড়ে না আমাকে হেনস্থা করার। এমনকি সেদিন, যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, সেদিনও উনি আমাকে নিয়ে মজা করেন। যখন তখন আমাকে নিয়ে মজা করবে, আমাকে হেনস্থা করবে। তুই এটা জানিস উনি ইচ্ছে করে আমাকে ঝামেলার মাঝে জড়িয়ে দিবে। কিন্তু সেখান থেকে ছুটাবে না। আমার নিজে যেখান থেকে ছুটে আসতে হবে। তুই জানিস উনি আর কি কি করেন। অতঃপর আমি বলতেই থাকলাম, ইতি খুব মনোযোগ দিয়ে শুনছিল বলে কথা বলা শেষই হলো না। এক সময় আমি থেমে গিয়ে শ্বাস নিয়ে বলি, বুঝলি তো? মিটিমিটি হেসে, বুঝলাম। হাসছিস কেন? আমি তোকে যা বলেছি সব সত্যি। আমি কি মিথ্যে বলেছি নাকি? কিন্তু বলার সময় আমার ঠোঁটের কোণে হাত দিয়ে তোর এখানকার হাসি কি মিথ্যে ছিল? মানে? ইতি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে শীতল চোখে তাকিয়ে বলল, কারো সকল অভিযোগে থাকাও কিন্তু এক প্রকার ভালোবাসা, যা সবার প্রতি গ্রাহ্য করা যায় না। এটা জরুরি না তুই যাকে ভালোবাসিস সে সবসময় তোর আবদার মেনে নিবে। তুই তাকেই ভালোবাসবি যার প্রতি তোর অভিমান বেশি। অভিযোগ শুধু তার প্রতিই আসে যাকে নিয়ে তুই সবসময় ভাববি, আর ভাবনা তার প্রতিই আসে যাকে তুই ভালোবাসবি। আমি অবাক দৃষ্টিতে ওর কথা শুনছিলাম। ইতি কিঞ্চিত হেসে আমাকে বলল, এখন বুঝলি তো, তোর মানে ভাইয়ার জন্য এক অনুভূতি আছে। আর সেই সূক্ষ্ম অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাকে যত্ন করে রেখে দে, হারিয়ে ফেলিস না। হারিয়ে ফেললো নিজেকেও হারিয়ে ফেলবি। ইতির কথার অর্থ আমি বুঝতে পারছিলাম না। আমার মাথা পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল। ওকে কিছু জিজ্ঞেস করতে যাব তখনই উনি চলে এলেন। আর কথা হলো না আমাদের মাঝে। আমি ইতিকে বিদায় নিয়ে উনার সাথে পা বাড়ালাম। কানের কাছে কেন জানি মনে হচ্ছিল ইতির কথাগুলোই বাজছিল। আমি এক দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। উনার দৃষ্টি ফোনের মাঝেই। আমি হাঁটছি উনার পাশাপাশি। হঠাৎ করেই কয়েকটা ছেলে পিছনে থেকে দূরে আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি একটু চেপে দাঁড়ানো সত্ত্বেও মনে হচ্ছিল তারা আমার গা ঘেঁষেই যাবে। হুট করেই উনি তখন পেছনে থেকে আমার এপাশে হাত রেখে নিজের দিকে টানলেন। আমি তখন উনার ছোঁয়া অনুভব করছিলাম।
ছেলেগুলো যেতেই উনি আমাকে ছেড়ে আমার হাতখানা শক্ত করে ধরে হাঁটতে লাগলেন। উনার দৃষ্টি এখনো ফোনের স্ক্রিনে, আর আমার দৃষ্টি উনার উপর। রোদের উজ্জ্বল আলো এসে উনার মুখে পড়ছিল। রোদের আলোয় উনার চুলগুলো চিকচিক করছিল। থিতুনির কাছে কিছু দাড়ি ছিল, তবে তা বেশ ছোট ছোট। উনি প্রতিদিনই এগুলো কাটেন। কেন জানি উনাকে দেখতে ক্লান্ত লাগছিল না। গাড়ির কাছে এসে আমার হাত ছেড়ে দিয়ে গাড়ির দরজা খুললেন। ইশারায় আমাকে গাড়ির ভেতর যেতে বললেন। আমি কিঞ্চিত হেসে গাড়ির ভেতর বসলাম। উনি ফোন হাতে নিয়েই গাড়ির ভিতর বসলেন। সিটবেল্ট বেঁধে আমার দিকে তাকালেন। আমি তাকিয়ে আছি উনার দিকে। উনি কয়েকবার কিছু বললেন, কেন জানি কথাগুলো আমার কানে আসছিল না। হঠাৎ করেই আমাকে চিমটি মারলেন। আমি আঁতকে উঠলাম। উনার কথা কানে এলো। উনি বলেন, কখন থেকে বলছি সিটবেল্ট বাঁধ, তোমার মন কোথায় ভূতনি? কথা শুনছো না আমার? ওহো! বিরক্ত হয়ে বলেন, কিছু না। অতঃপর নিজেই আমার সিটবেল্ট বাঁধার জন্য সামনে এগোলেন। উনার এত কাছে আসাতেই আমার অস্থিরতা বাড়তে লাগলো। আমি শ্বাস রোধ করে চুপচাপ বসে আছি। উনি সিটবেল্ট বেঁধে নিজের সিটে এসে বসলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকালাম। গাড়ি স্টার্ট দিলেন উনি। কথায় ছিলাম আমি এতক্ষণ, মনে হচ্ছিল এক অজানা জগতে। যেই জগতে শুধু উনি আছেন আর কেউ নেই। ঘোরের মাঝে ছিলাম সন্দেহ নেই, তবে কেন জানি এই ঘোরটাই ভালো লাগতে শুরু করলো। উনাকে ভালো লাগতে শুরু করলো। তবে কি এই ভালো লাগার শেষ পরিণতি ভালোবাসাই হবে? তবে শুধু কি আমি ভালোবাসলেই হবে? উনি কি আদৌ ভালোবাসবেন আমায়? আমি আহিয়ানকে ভালোবাসি, এটাতে কোন সন্দেহ নেই। কিন্তু আমার এই ভালোবাসার প্রকাশ কি আদৌ হবে? নাকি আমার মনের মাঝেই চাপা পড়ে থাকবে? খালি ক্লাসে একা বসে আছি আমি। কিছুই ভালো লাগছিল না বলে ডায়েরিটা খুলে বসলাম। আর লিখতেও শুরু করলাম। কিন্তু লিখবটা কি? নিজেকে খুব ক্লান্ত লাগছে। গতকাল রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। কেন জানি দু চোখের পাতা একই হলো না। উনি দিব্যি নাক ডেকে ঘুমিয়েছিলেন। আমি সারা রাত উনাকে দেখেই কাটিয়েছিলাম। জানি না কেন, তবে মনে হলো উনার দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় দ্রুত চলে যাচ্ছিল। একটা মজার ব্যাপার ঘটেছিল তখন। আমি উনাকে দেখতে দেখতে উনার খুব কাছে চলে গেছিলাম। তখন উনি ঘুমের রাজ্যে ছিলেন। তাই হয়তো টের পাননি। একসময় আমি উনার কাছেই ঘুমিয়ে পড়েছিলাম। কখন তা বুঝতে পারিনি, তবে খুব অল্প সময়ের জন্যই। ভাগ্যিস আমি আগে উঠে গেছিলাম, নয়তো উনি দেখে ফেললে কি হতো। ছি ছি, অস্বস্তিকর পরিবেশেই না পড়তাম আমি। এসব কথা ভেবেই নিজেই হেসে ফেললাম। অতঃপর কলমটা নিয়ে কিছু লেখার চেষ্টা করতে লাগলাম। লেখব কি? কাকে নিয়ে লেখব? আমি তো আর লেখক নই, হলে হয়তো ভালো হতো। লেখকরা মনের কথা খুব সুন্দর করে লিখতে পারে। আমিও না হয় তেমন কিছু একটা লিখতাম। অতঃপর সেটা একটা খামে ভরে উনাকে দিতাম। তার সাথে দিতাম এক গুচ্ছ ভালোবাসার ফুল, মানে জবা। জবা ফুলের শুভ্রতা তাকে বলতো আমি তাকে ভালোবাসি। আচ্ছা, এমনটা হলে কি খুব বেশি খারাপ হতো? লিখতে শুরু করলাম, ভালোবাসা কি? কেন এটা মানুষকে এতটা অস্বস্তিতে ভোগায়? এটার কোন স্বার্থ আছে? তবে মানুষ যে বলে ভালোবাসা নিঃস্বার্থ। আচ্ছা, একতরফা ভালোবাসা কেমন হবে? আমার কেন জানি মনে হচ্ছে আমি নীতির মতো ভাবছি। না, আমি ওর মতো ভাবছি না, ওর মতো আহিয়ানকে ভালোবাসার জন্য জোর করছি না। আমি যে উনাকে ভালোবাসি এটা এখনো উনাকে বলিনি। আর কখনো বলবো কি না তা ভাবিনি। কিন্তু আমি আমার ভালোবাসাকে একতরফা ভালোবাসা কেন বলছি? আমি তো জানি না আহিয়ান আমাকে ভালোবাসে কিনা। আচ্ছা, যদি বেঁচে থাকে তাহলে, আর না বেঁচে থাকলে তখন কি হবে? তবে যে সেদিন তাকে জিজ্ঞেস করলাম কেন উনি কিছু বলল না আমায়। কথায় বলে নিশ্চুপতা নাকি সম্মতির লক্ষণ? সেটা ধরে নেব। না, এক্ষেত্রে এটা ধরব না। ভয় করছে। আমি ভয় পাচ্ছি। কিসের ভয় জানি না, তবে এমনটা আগে হয়নি। সব দোষ ওই ইতি মেয়েটার। মেয়েটা আমাকে একটা গোলক ধাঁধার মাঝে ফেলে দিল। কিভাবে বের হব সেটাই বুঝতে পারছি না। এতটুকু লেখার পর হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি যাকে এতক্ষণ ভাবছিলাম এটা সেই, মানে ইতি। আমি ফোনটা ধরতেই ইতি বলল ক্যাম্পাসে চলে আসতে। ডায়েরিটা ব্যাগে ভরে চলে গেলাম ক্যাম্পাসের দিকে। ইতি আমাকে দেখেই ওর ব্যাগ আর একটা গোলাপ ফুল হাতে দিয়ে বলল, একটু অপেক্ষা কর, আমি আসছি।
বলেই ছুটতে ছুটতে চলে গেল। চলেই যদি যাবি তাহলে আমাকে কেন ডাকলি? আজব। আমি এক কোণায় বসে পড়লাম। ব্যাগটা রেখে বলে ফুলের দিকে তাকালাম। বাহ, বেশ তো দেখতে। গাঢ় লাল রঙের গোলাপ। ঘ্রাণটাও বেশ। হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি এলো। আমি গোলাপের একটা পাপড়ি ছিঁড়ে বলি, উনি আমাকে ভালোবাসেন। আবার একটা ছিঁড়ে বলি, ভালোবাসেন না। মুচকি হেসে বলি, ভালোবাসেন। মুখটা অন্ধকার করে বলি, ভালোবাসেন না, ভালোবাসেন, ভালোবাসেন না। এভাবেই করতে থাকলাম। অবশেষে বিজয়ী হলো ভালোবাসেন না। আমি বিরক্ত হয়ে বলি, ধুর ছাতার মাথা, এগুলো কখনো হয় না। আবার মনে হলো, আচ্ছা যদি হয় তাহলে উনি কাকে ভালোবাসেন? বিরক্ত হয়ে উঠে গেলাম। এর মাঝেই ইতি এলো। এসেই আমার কানের কাছে বলল, শরীরে এয়ার একটু ও ডাকছিল, তাই কিরে ফুল ছিল কে? আমি ছিঁড়েছি। কেন? এমনই, ভাইয়াকে বলল তোকে আরেকটা গোলাপ দিতে, মন খারাপ করিস না। গাধি, এটা আমার না তোর জন্য। আমি চমকে উঠে বলি, আহিয়ান দিয়েছে। না, আমি এনেছি তোর জন্য, যাতে ভাইয়াকে তুই এটা দিতে পারিস। আমি হতাশ হয়ে নিচে বসে বলি, এখন এসব দিয়ে কি হবে? উনি তো আমাকে ভালোই বাসেন না। কে বলেছে তোকে এই কথা, ভাইয়া? না। তাহলে? আমি ফুলের পাপড়ি দিকে ইশারা করলাম। অতঃপর বিরক্ত হয়ে উঠে গেলাম। ইতি কপালে হাত দিয়ে বলল, তুই এটা ধরে বসে আছিস? দেখ ইতি, আমি তোকে সাফ জানিয়ে দিচ্ছি, উনি আমাকে ভালোবাসেন না। হ্যাঁ, তারপর? ইতি, বিরক্ত করিস না। আমি বিরক্ত কোথায় করলাম? তুই নিজেই বিরক্ত। জানি না কিছু। বলেই চলে এলাম। উফ, নিজেকে খুব বিরক্ত লাগছে আমার। ভালো লাগছে না কিছু। সবকিছুই যেন বিরক্তিকর। ক্লাস না করে দাদির বাসায় চলে এলাম। দাদির সাথে অনেকক্ষণ অবধি আড্ডা দিলাম। দাদা দাদির সাথে এত দিন পর দেখা করে বেশ লাগলো। তাদের সাথে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকলাম না, বের হয়ে এলাম। বাইরে এসে একটা রিকশায় চড়ে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখি 51টা মিস কল। কিন্তু আমার ফোন কেন বাজলো না? ফোন সাইলেন্ট থেকেই মাথা খারাপ হয়ে গেল। তার মাঝে সবগুলো মিসকলই আহিয়ানের ছিল। হঠাৎ করেই আবারও কল এলো। আমি কলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কোন আওয়াজ পেলাম না। ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন বন্ধ। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ফোনটা ব্যাগে রেখে দিলাম। এখন আমার গন্তব্য বাসায় যাওয়া। বাসায় আসার পর দেখলাম পরিবেশ শান্ত। পিকু আর ইয়ান দুজনেই ছুটে এলো আমার কাছে। মা আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আহিয়ান কোথায়? এর মানে বুঝলাম উনি এখনো আসেনি। আমি বললাম উনার আসতে একটু দেরি হবে। মা বললেন, আচ্ছা, হাত মুখ ধুয়ে আসো। আমি খাবার বাড়ি। না মা, এখন খাবো না। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। আচ্ছা যাও। ইয়ান আমার হাত নাড়িয়ে বলল, ভূতনি আম্মু খেলবে না। আমি হাঁটু গেড়ে বসে ইয়ানের মাথায় হাত বুলিয়ে বলি, আমার সোনাটা, তুমি এখন খেয়ে একটু ঘুমাও। তারপর বিকালে আমরা ফুটবল খেলবো। সত্যি তো? সত্যি। বলে ইয়ানের কপালে চুমু খেলাম। ইয়ান খিলখিলিয়ে হেসে পিকুকে নিয়ে চলে। আমি ঘরে এসেই বিছানায় গা এলিয়ে দিলাম। খুব ঘুম পাচ্ছে। আমি চাইলে মার ফোন থেকে উনাকে ফোন করে জানাতে পারতাম। জানালাম না। চিন্তায় রাখলাম। একটু চিন্তায় থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। কখন যে ঘুমিয়ে গেলাম টের পেলাম না। প্রায় অনেকক্ষণ ঘুমালাম। ঘুম যখন ভাঙল, সামনে তাকিয়ে দেখি আহিয়ান আমার সামনে বসে আছে। আমি লাফ দিয়ে উঠে গেলাম। আহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। খুব শান্ত লাগছিল তাকে। আমি বলে উঠি, আপনি চলে এসেছেন? হম। আসলে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল তাই। ঠিক আছে। হাত মুখ দিয়ে খেতে চাও? বলেই উঠে গেলেন। সোজা গেলেন বেলকনির দিকে। আচ্ছা, উনি কি রেগে আছেন? রেগে থাকবে নাইট বা কেন? নির্ঘাত পাগলের মতো আমাকে খুঁজেছিল। আর আমি দায়িত্বহীনদের মতো কাজ করেছি। আমি উঠে বেকনিতে গেলাম। উনি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। উনি সচরাচর সিগারেট খান না। যখন অনেক টেনশন কিংবা রেগে থাকেন তখনই সিগারেট খান। আমি গুটি গুটি পায়ে উনার কাছে গেলাম। উনি চুপচাপ সামনে তাকিয়ে আছেন। আমি উনার পাশে দাঁড়িয়ে বলি, একটু দাদির বাসায় গিয়েছিলাম, খুব মনে পড়ছিল তাকে। ফোন সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি আপনি ফোন করেছেন। আর যখন বুঝলাম তখনই ফোন বন্ধ হয়ে গেল। তারপর বাসায় চলে এলাম।
উনি সিগারেটে টান দিয়ে সামনে ধোঁয়া উড়িয়ে বলেন, বাসায় ফোন ছিল না নাকি আমার নাম্বার মনে ছিল না? বলেই শীতল চোখে আমার দিকে তাকালেন। প্রশ্নের জবাব ছিল না বলে মাথা নিচু করে ফেললাম। উনি কিছু না বলে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলেন। অতঃপর সিগারেট শেষ টান দিয়ে আমার দিকে তাকান। বলে উঠেন, তুমি দায়িত্বহীন নও, যথেষ্ট ম্যাচিউর। তুমি হয়তো এভাবেই এমনটা করেছো। কিন্তু তোমার কোন ধারণা নেই আমি কতটা চিন্তায় ছিলাম। পাগলের মতো শুধু খুঁজে যাচ্ছিলাম। তোমাকে না পেয়ে বাসায় চলে এলাম। মাকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। মা যখন নিজেই বলল তুমি উপরে ঘুমিয়ে আছো ছুটে চলে এলাম। দেখি তুমি ঘুমাচ্ছ। ইচ্ছে করলে পারতাম তোমার ঘুম ভাঙাতে কিন্তু ইচ্ছে হলো না। বসে রইলাম। বলেই উনি চলে গেলেন। উনার কথায় অভিমান ছিল তবে আমার শুনতে বেশ ভালো লাগছিল। উনি যেতেই আমি মিটিমিটি করে হাসতে লাগলাম। উনি আমাকে নিয়ে কতটা ভাবেন এটা নিয়ে কোন দ্বিধা নেই। এটা প্রথমবার নয়, উনি বরাবরই আমাকে নিয়ে চিন্তা করেন। তখন আমি হয়তো এতটা ভাবতাম না তবে আজকে কেন জানি বেশ লাগছিল। আকাশের দিকে তাকিয়ে বিশাল একটা নিঃশ্বাস ফেললাম। খুব ফুরফুরে লাগছিল। আমি নিশ্চিত উনি আমার রাগগুলোই সিগারেটে ধোঁয়া ভেবে উড়িয়ে দিয়েছেন। এসব ভেবে হাসতে লাগলাম। উনাকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলাম। উনি খেতে খেতে বলেন, ভুতনি লবণ দাও। এখানেই আছে নিয়ে নিন। তোমার কাছে তুমি দাও। আমি লবণের বাটিটা উনার কাছে এগিয়ে দিলাম। খানিকক্ষণ পর আবার বলেন, ভুতনি তরকারি বাটিটা দাও। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ তরকারি বাটি উনার সামনেই। আমি বলে উঠি, এই যে, তরকারি প্লেটে দাও। আমি উনার দিকে তাকিয়ে তরকারি উনার পাতে দিলাম। অতঃপর ভাতের লোকমা মুখে দিতে গেলাম উনি আবারও ডাকেন, ভুতনি। আমি ভাত রেখে বলি, বদলা নিচ্ছেন? কিসের বদলা? এই যে আপনাকে এত খাটিয়েছি বলে আপনি এখন আমাকে খাটাচ্ছেন। উনি আমার দিকে তাকিয়ে বলেন, তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বেশি কিছু বলিনি, তাহলে তুমি আজ যা করলে আমার সাথে। বেশ করেছি আবার করব। বলেই ঘুরে বসলাম। উনি হুট করে আমার চুল টেনে বলেন, করো, তখন তোমার চুল টেনে আমি ছিঁড়ে ফেলব। দেখো। আমি উনার দিকে তাকাতেই উনি ঘুরে বসলেন। আমিও মুখ ভেঙচি কেটে খেতে বসলাম। খানিকক্ষণ বাদে আবারও বলেন, ভুতনি পানি দাও। ইয়ানের সাথে খানিকক্ষণ আগেই খেললাম। এখন মা তাকে নিয়ে গেছে পড়াতে। আমিও টেবিলের কাছে চলে এলাম। ডায়েরি বের করে তাতে লিখতে শুরু করলাম। আমার আর উনার ভালোবাসার একটা নাম দিয়েছি, আর সেই নাম হলো অপ্রকাশিত ভালোবাসা। অনেক ভেবে দেখলাম এই অপ্রকাশিত ভালোবাসা খারাপ না। আর এটা একতরফা ভালোবাসাও না। কারণ আমি এখনো জানি না উনি আমাকে ভালোবাসেন কিনা। আর জানতেও চাই না, ওই যে বললাম ভয় করে। কিন্তু এই প্রকাশিত ভালোবাসায় মাঝে একটা লাভ আছে। আর সেটা হলো এখানে কোন ভয় নেই। এখানে তাকে হারাবার ভয় নেই। আমি উনাকে ভালোবাসি নিছক একটা ফুলের মতো। আর উনার ভালোবাসা হলো ফুলের ঘ্রাণ, এর শুভ্রতা আর স্নিগ্ধতার মতো। ফুলের ঘ্রাণ, শুভ্রতা আর স্নিগ্ধতা যেমন দেখা যায় না ঠিক তেমনি উনার ভালোবাসা অনুভব করা যায় তবে ছোঁয়া বা দেখা যায় না। আমিও উনার ভালোবাসা তেমনই অনুভব করি, প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে। সব সময় উনার এই ভালোবাসার আবরণে নিজেকে আচ্ছাদিত রাখি। উনার ছায়ার মাঝে নিজের আশ্রয় পাই। উনার ভাবনায় নিজেকে পাই। তাহলে কি আমার সবটুকু ভালোবাসা শুধু উনার প্রাপ্য নয়? এতটুকু লেখার পর একটা দাড়ি টেনে লেখা শেষ করলাম। হঠাৎ করেই তখন উনার আওয়াজ পেলাম, ভুতনি কি করছো? সাথে সাথে চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আমার লেখা পড়ে ফেলেননি তো উনি? হঠাৎ করেই উনাকে দেখে চমকে উঠলাম। আমি দাঁড়িয়ে বলি, কি হয়েছে? উনি কিছু খুঁজতে খুঁজতে বলে, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, দেখেছো তুমি? আমি ততক্ষণে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে বলি, সারাদিন তো হাতে নিয়ে বসে থাকেন আর এখন বলছেন খুঁজে পাচ্ছেন না। ইয়ার্কি নাকি? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে হুট করেই আমার কাছে এসে বলে, মনে হচ্ছে তুমি কিছু করেছো। বলো কোথায় আমার ফোন? উনার হুট করে কাছে আসাতে আমার অস্বস্তি লাগতে শুরু করলো। আমি একটু সরে গিয়ে বলি, আমার তো আর কোন কাজ নেই, শেষে কি না আপনার ফোন নিয়ে বসে থাকবো। উনি হুট করেই আমার হাত ধরে বলে, তাহলে পালিয়ে যাচ্ছ কেন? নির্ঘাত তুমিই কিছু করছো। আরে সত্যি কিছু করেনি। ভুতনি, ভালোই ভালোই বলছি বলে দিয়ে দাও। আরে আমি সত্যি কিছু করেনি।
উনি কিছুক্ষণ কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, সত্যি কিছু করনি? আমি উনার হাত ছাড়িয়ে বলি, না করিনি। আর এভাবে হুট করেই আমাকে ধরবেন না, বুঝলেন? ফোন কোথায় তোমার? আমার নাম্বারে কল করো এখনই। আমার ফোন খুঁজতে হবে। আচ্ছা, একটু দাঁড়ান। অতঃপর আমার ফোন খুঁজে উনার নাম্বারে ফোন দিলাম। উনার ফোনে রিং হচ্ছে। উনি বলে উঠেন, ফোন বাজছে। বাজছে, অস্থির হবেন না। দেখুন ঘরে কোথাও থেকে শব্দ হয় কিনা। অতঃপর দুজনেই দেখতে লাগলাম। ফোনের রিং বাজার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছ। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। ফোন হাতে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে ইয়ান ঢুকলো ঘরে। ঘরে এসেই বলল, আহি তোমার ফোন বাজছে। আমি উনার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলি, এই ফোন আমায় দিয়েছিলেন। উনি ভেঙচি কেটে ইয়ানের থেকে ফোন নিয়ে বলল, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আপনাকে আমি। কিছু বলার আগেই ইয়ানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। বজ্জাত লোক একটা। পরদিন দুপুরে, আজ কি উপলক্ষে সরকারি ছুটির দিন ছিল বলে ভার্সিটি বন্ধ। এদিকে আগামীকাল ভার্সিটি খোলা হলেও পরশু অফ ডে, তাই বন্ধ। অতঃপর তেমন কাজ না থাকায় দিনের মধ্যাহ্ন ভাগে বেকুনিতে দাঁড়িয়ে রোদ উপভোগ করছি। যদিও এই রোদ শীতের মতো না, তবুও ভালোই লাগছে। তবে শুধু আমি না, উনিও আছে। আমি বেলকনির এক কোনায় আর উনি এক কোনায়। উনি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর তা বাতাসে উড়াচ্ছে। আমার হাতে একটা বই, হুমায়ুন আহমেদের বই, মিসির আলীর চশমা। গল্পটার আর কিছু পৃষ্ঠা এখনো বাকি, তবে পড়ে বেশ মজা পাচ্ছি। এদিকে উনিও একবার আমার দিকে তাকান, আবারও আকাশের দিকে তাকিয়ে সিগারেট খেয়ে ধোঁয়া উড়িয়ে দেন। সূর্যের কিরণ চারদিক আলো ছড়িয়ে দিয়ে দারুণ দেখাচ্ছে। গরমের সময় সূর্যের আগমন জলদি হয়। গতকাল রাত বেশ বৃষ্টি হয়েছিল। ঠান্ডাও লাগছিল, কিন্তু এখন সকাল হতেই একটু গরম লাগতে হলো। উনি আমার কাছে এসে বলেন, ভুতনি চা নিয়ে এসো। আমি ঘর থেকে বের হয়ে বইটা টেবিলের কাছে রেখে বের হতে নিলাম, তখনই উনার ছায়া দেখতে পেলাম। ঠিক আমার সামনে উনার ছায়া। আমি দাঁড়িয়ে দেখছি উনার ছায়াকে। ভালো লাগছে এভাবে তার ছায়াকে দেখতে। হুট করেই একটা পাগলামি করে বসলাম। একটু চুমু খেলাম ছাড়ার কপালে। যদিও এটা একটু কঠিন ছিল, কারণ উনি আমার থেকে লম্বা। আমি সোফায় দাঁড়িয়ে উনার মাথায় একটা চুমু খেয়ে জলদি বের হয়ে গেলাম। এমন একটা কাজ করাই আমার শরীর শিউরে উঠল। এটা কি ধরনের কাজ? খুব অদ্ভুত, তবুও ভালো লাগছিল। মিটিমিটি হাসছিলাম আমি। অতঃপর দ্রুত উনার জন্য চা বানিয়ে নিয়ে এলাম। কিন্তু উনার ছায়াটা দেখতে পেলাম না। সে চলে গেল। সকালে খাবার টেবিলেই মা জানালো আজ রাতে তারা বাসায় ফিরবে না। ইয়ানের বাড়িতে যাবে। আপু যেতে বলেছে। কাল অফ ডে, তখন যেন আমি আর আহিয়ান দুজনেই চলে যাই। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অতঃপর ভার্সিটিতে। তা তোদের এই অপ্রকাশিত ভালোবাসা কি প্রকাশ হবে না? ব্রুকুচকেট আমার দিকে তাকিয়ে ইতি বলল, আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? হ্যাঁ, এটাই তো, আমি কি করে জানবো? গাধি একটা। ভাইয়া তোকে ঠিকই বলে ভুতনি। ওটাই তোর ঠিক নাম। আবার এভাবে তাকিয়ে আছিস কেন? ভুল বললাম নাকি? অপ্রকাশিত ভালোবাসা প্রকাশের জন্য তোকে গিয়ে তো বলতে হবে না। আমি বলবো। না, আমি বলে গিয়ে। আরে রেগে যাচ্ছিস কেন? রাগব না কেন, তুই বল। তুই বলছিস উনি আমাকে ভালোবাসে না। আচ্ছা, তাই যদি হতো তাহলে এত দিন তোর সাথে আছে কেন? তোকে বিয়ে করলি বা কেন? প্রথমবার নয়তো বাঁচানোর জন্য করেছে, তাহলে আবারও তো বিয়ে করলো তোকে। এরপর আর কিসের দরকার পড়ে তোকে? ভাইয়া ভালোবাসে না আমাকে বল তো। আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। ইতি থেমে আমার পাশে বসলো। শীতল গলায় আমাকে বলল, দেখ, রাগ করিস না, কথাগুলো তোর ভালোর জন্যই বলছি। ভালোবাসা ছাড়া কোন সম্পর্ক টিকে না। আমি জিজ্ঞেস করেছিলাম উনাকে। কি জিজ্ঞেস করেছিলি? উনি আমাকে ভালোবাসে কিনা? কি বলেছিল? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, কিছুই বলেনি, চলে গেল। ইতি কপালে হাত দিয়ে, হায় রে, ধুর, আর ভালো লাগছে না, বলেই উঠে চলে এলাম। সামনে আসতেই আরেকটা ধাক্কা খেলাম। আহিয়ান আর নীতি। বাহ, দুজন একসাথে মুখোমুখি দাঁড়ানো, চোখাচোখি। কি প্রেম আলাপ করেছে নাকি? আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের দেখতে লাগলাম। বলা বাহুল্য, আহিয়ান একবারও চোখ ফেরাচ্ছে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কথাও বলছে। এত কিসের কথা? এদিকে রাগে আমার শরীর জ্বলছে।
কেন জানি আজ সহ্য হচ্ছে না আমার। দুজনকে এভাবে একসাথে দেখে মেনে নিতে পারছি না। না না দাঁড়িয়ে ব্যাগটা শক্ত করে ধরে হাঁটা ধরলাম। এর মাঝেই ইতি এসে জিজ্ঞেস করলো, কিরে কোথায় যাচ্ছিস? জরুরি কাজ করতে, বলেই দ্রুত হেঁটে চলে এলাম আহিয়ানের কাছে। আহিয়ান আমার দিকে একবার তাকিয়ে বলল, কিছু বলবে? হ্যাঁ কথা আছে। আচ্ছা 1 মিনিট, বলেই আবারও নীতির দিকে ফিরল। আমার রাগ চরম শিখরে উঠে গেল। আমি সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও উনি নীতির সাথে কথা বলতে চাইছে। আমি হুট করেই তাদের মাঝে দাঁড়িয়ে গেলাম। আহিয়ান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলে উঠি, জরুরি কথা আছে আপনার সাথে, বলেই উনার হাত থেকে সেখান থেকে নিয়ে আসি। ক্যান্টিনে বসে হাতে গরম চা নিয়ে একবার একবার করে চুমুক দিচ্ছে, আরেকবার আমাকে দেখছে। আমি টেবিলে মাথা রেখে সামনে গরম চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ে যাওয়া দেখছি। একটু একটু করে উনাকেও দেখছিলাম, উনার অবস্থান দেখছিলাম আর কি। উনি ঘড়ির দিকে তাকিয়ে বলেন, তুমি কি সত্যি কিছু বলবে? নিচু গলায়। হম। তাহলে বলো। বিড়বিড় করে বলি, কিভাবে বলবো বুঝতেই পারছি না। আচ্ছা তুমি না বললে আমি উঠে গেলাম। আমি উঠে বলি, এই না যাবেন না, একটু বসুন। কখন থেকেই তো বসে আছি। আমি বাইরে তাকিয়ে দেখি ইতি দাঁড়ানো। আমি বলে উঠি, আচ্ছা আর 3 মিনিট। উনার ঘড়ির দিকে তাকালেন। আমি ইতিকে দেখছি, ইশারায় বলছে বলতে, কিন্তু কি বলবো বুঝতেই পারছি না। এদিকে উনি বলে উঠেন, তোমার সময় শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলছি তোমার 3 মিনিট শুরু হয়ে গেছে। 3 মিনিট হলেই আমি চলে যাব। চলে যাবেন? হম। বলেই আবারও চায়ের কাপে চুমুক দিলেন। এদিকে আমি বুঝতে পারছি না কি বলবো। ওদিকে ইতি ইশারায় জিজ্ঞেস করছে বলতে। আবার টাইমও চলে যাচ্ছে। মনে হচ্ছে মাঝ সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। আহিয়ান বলে উঠল, 1 মিনিট চলে গেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠি, আচ্ছা আহিয়ান আপনি কাউকে ভালোবাসেন? আমার এই কথায় মনে হলো সময় থমকে গেল। উনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বলেন, তুমি এই কথা বলতে চেয়েছিল? হম। তোমার মনে হয় আমি নীতিকে ভালোবাসি? আরে না না, একদমই না। না হলে জিজ্ঞেস কেন করতে, একটু আগে নীতির সাথে ছিলাম বলেই তুমি জিজ্ঞেস করলে না। তাহলে শোন, আমি ওর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আর সেটা পড়াশোনার, এর বেশি কিছু না। না না আহিয়ান বুঝতে পারছেন। আসলে এই কথাটা আমার মাথায় অনেকক্ষণ ধরেই চলছিল। বলতে বলতে পিছনে তাকালাম। ইতি ইশারা করেই যাচ্ছে। হঠাৎ উনি পিছনে ফিরলেন। ইতি উনাকে দেখে মাথায় হাত দিয়ে পিছনে ঘুরে গেলেন। উনি হেসে আমার দিকে তাকিয়ে বলেন, হুম ভালোবাসি একজনকে। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি। আমি অবাক স্বরে বলি, আপনি ভালোবাসেন কাউকে? হ্যাঁ বাসি। কে সে? আমি কি তাকে চিনি? আপনি কতদিন ধরে ভালোবাসেন তাকে? না তুমি চিনো না। অনেক দিন ধরেই ভালোবাসি। আমি মুখটা নিচু করে বলি, ও আচ্ছা। তুমি কাকে ভালোবাসে? কাউকে না। ওহ ভালো তো। তবে আমি যাকে ভালোবাসি সে এখানে নেই। বলেই উনি উঠে গেলেন। আমিও সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। পেছনে থেকে জিজ্ঞেস করলাম, কে সে? এখন কোথায় আসে সে? উনি পিছনে ফিরে বলেন, তোমার 3 মিনিট শেষ। বলেই বের হয়ে যান। আমিও ব্যাগটা নিয়ে উনার পিছন পিছন বের হয়ে আসি। দেখি উনি ইতির মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেন, কি করছিলে এখানে? আমি ভাইয়া, আসলে তেমন কিছু না। নিহার কাছে এসেছিলাম। আমি বলে উঠি, আপনি আমার কথার জবাব দিলেন না আহিয়ান। তোমার সময় শেষ, এখন বাসায় যেতে হবে চলো। অতঃপর ইতির দিকে তাকিয়ে বলেন, পরে দেখা হবে ইতি। জি ভাইয়া। ভূতনি আসো। আমি বলে উঠি, আপনি বলবেন না? তোমার সময় একটু বেশি নেওয়া দরকার ছিল, তাহলে হয়তো জানতে পারতে। দেখুন আপনি না বললে আমি বাসায় যাব না কিন্তু। ঝগড়া না করে আসো। আমি যাব না। বাসায় যাবে না তো কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে? আমি ইতির হাত ধরে বলি, ইতির বাসায় যাব। সেখানেই আজ থাকবো। যাব আপনার বাসায়। তোমার ইচ্ছা। বলেই উনি চলে গেলেন। উনার এত ভাব দেখে খুব রাগ হচ্ছিল। মন তো চাচ্ছিল উনার মাথা ফাটিয়ে দিতে। অসভ্য, গোমরামুখ লোক একটা। ইতির সাথে চলে এলাম ইতির বাসায়। এসেই বিছানায় ধপাস করে বসে পড়লাম। রাগে আমার পুরো শরীর জ্বলছে। ইতি আমাকে দেখে বলল, আরাম করে কতক্ষণ বিছানায় বসো, শান্ত হ।
আমি ওর দিকে তাকিয়ে আসন পেতে বিছানার মাঝে বসলাম। ইতি হেসে বলল, তোর রাগ তো দেখি সপ্তাকাশে। দেখ, মজা করবি না। আহা, ভাইয়ার বিরহে আমার বান্ধবীটা শুকিয়ে যাচ্ছ। ইতি কি বাজছি। আমার কথায় ইতি দৌড় দিল। আমিও ওর পিছনে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে দুজনেই নিচে চলে এলাম। ইতি এসেই আন্টির পিছনে লুকিয়ে পড়ল। আমি ওকে বলি, বের হ, মার খেতে। আন্টি একটু সরুন সামনে থেকে, আজ ইতির খবর আছে। আন্টি বলে উঠে, আরে কি শুরু করলি তোরা? ইতি বলে উঠে, আমাকে দোষ দিয়ে লাভ নেই, ভাইয়ার সাথে ঝগড়া তুই করেছিস। আন্টি বলে উঠে, কি ঝগড়া করেছিস কার সাথে? নিহা আহির সাথে ঝগড়া হয়েছে তোর? না আন্টি, মানে। ইতিটি টেবিল থেকে একটা আপেল নিয়ে সোফায় বসে খেতে খেতে বলে, শুধু ঝগড়া, বলেছে আজ রাতে এখানেই থাকবে। আমি চোখ রাঙিয়ে ইতির দিকে তাকিয়ে আছি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে বলে, তা বেশ থাকুক না, কিন্তু একটা কথা শোন, স্বামী স্ত্রীর মাঝে এসব ঝগড়া হয়েই থাকে, কিন্তু এসব দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হলে সম্পর্কে মরিচা ধরে। বুঝেছি আন্টি। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। বলেই আন্টি চলে গেল। ইতি আমার দিকে তাকিয়ে বলল, বুঝলি তো স্বামী স্ত্রী। আমি কুশন নিয়ে ওকে মেরে বলি, চুপ থাক বেয়াদব মেয়ে। বলেই উপরে চলে এলাম। অতঃপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ইতিদের জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। বেশ গরম পড়ছে কদিন ধরে। বৈশাখ মাস, তাই এই দশা। বাইরে কাঠফাটা রোদ্দুর। কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই। সবকিছুই নীরব। হঠাৎ করে ইতি এসে পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে থিতুনি রেখে বলল, ভাইয়া আসবে না বুঝলি। চুপ করবি তুই? আচ্ছা চুপ করলাম। আম্মু খেতে ডাকছে চল। ইচ্ছে করছে না। না করলেও খেতে হবে, আয়। বলেই টানতে টানতে নিয়ে গেল। ভাতের থালা নিয়ে বসে আছি। কিছুই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা উনি খেয়েছেন তো? বাসায় তো মানেই তবে সার্ভেন্ট আছে। রান্না করাই থাকবে, কিন্তু উনি খাবেন তো? ইতি আমাকে খোঁচা মেরে বলে, কি ভাবছিস এত, ভাইয়ার কথা? খেয়েছে কি না? আমি ভাতের লোকমা মুখে তুলে বলি, খাবে না মানে? গিয়ে দেখ, খেয়ে ঘুমিয়ে আছে। উনি খাবেন না কেন? উনার কি দায় পড়েছে? দায় তো পড়েছে তোর। চাইলে ফোন করে খবর নিতে পারিস। দরকার নেই। বলতে বলতে ইতির ফোন বেজে উঠল। ইতির মুখ দেখেই বোঝা যাচ্ছে আকাশ ভাইয়ার ফোন। ভাগ্যিস আন্টি এখন সামনে নেই। খাবার দিয়েই চলে গেছে, না হলে এই মেয়ের বেহায়াপনা দেখলে মাথা ঘুরে যেত। কোনোমতে খাবার খেয়ে জানালার কাছে এসে দাঁড়ালাম। আকাশের অবস্থা ভালো না। মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু খানিকক্ষণ আগেই দেখেছিলাম রোদ্দুর, আর এখন মেঘে আচ্ছাদিত। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমি এসে বিছানায় গা এলিয়ে দিলাম। ইতি সোফায় শুয়ে কথা বলছে। ওকে দেখতে দেখতেই একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। 7টা বেজে গেছে। আমি এতক্ষণ ঘুমোলাম কিভাবে, আর কেউ ডাকলো না। ডাকবে কে? ইতি তো সোফায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই ফোনের কথা মাথায় এলো। জলদি করে ফোনটা খুঁজে চেক করলাম উনি ফোন করেছেন কিনা। কিন্তু আমার কপাল পোড়া, উনার একটা ফোন তো দূর, কোন মেসেজও নেই। রেখে গিয়ে ফোনটা বন্ধ করে রেখে দিলাম। লাগবে না উনার ফোন করা। কি করব ভেবে না পেয়ে একটা গল্পের বই নিয়ে বসলাম। পড়তে শুরু করলাম বইটা। সামনে তাকিয়ে দেখি আহিয়ান দাঁড়িয়ে আছে। তার পরনে তার কালো রঙের শার্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে আমার কাছে আসছে উনি। আমি ঘামছি। প্রচুর ঘামছি। কপাল বেয়ে ঘাম পড়ছে। এত ঘামার একটা কারণ হলো আমি বেশ টেনশনে আছি। তার সাথে খেয়াল করলাম আমার শরীরও কাঁপছে। আহিয়ান আমার কাছে আসতেই আমি মুখ ফুটে বলে উঠি, আহিয়ান আপনি কাকে ভালোবাসেন? আহিয়ান আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভালোবাসি একটা মেয়েকে। বলেই মুখটা ফিরিয়ে নিল। আমি এত টেনশনের মাঝে উনার সামনে দাঁড়িয়ে বলি, আপনি কি এখন তার সাথে দেখা করতে যাবেন? কথাটা বলার সময় আমার গলা ভারী হয়ে যাচ্ছিল। চোখে পানি ছলছল করছিল। যেন এখনই যদি উনি হ্যাঁ বলেন তাহলেই আমি কেঁদে দেব। উনি হেসে আমার গালে হাত রেখে বলেন, তুমি জানতে চাইবে না সেই মেয়েটাকে? আমি উনার হাত শক্ত করে ধরে বলি, না আমি জানতে চাই না, জানার কোন ইচ্ছে নেই। আপনি আমার কথা শুনুন। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আহিয়ান। প্লিজ ছেড়ে যাবেন না আমায়। বলতে বলতে কেঁদে দিলাম।
আহিয়ান আমার অশ্রু মুছে আমার গালে হাত রেখে বলল, যদি বলি আমার সেই ভালোবাসার মেয়েটা তুমি। তার কথা শুনে আমার চোখের পানি স্তব্ধ হয়ে গেল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি উনার দিকে। উনি আমার কাছে আসছেন, অনেক কাছে। উনার আর আমার মাঝে আর বিন্দুমাত্র জায়গা নেই, অথচ আমি সরে যাচ্ছি না, দাঁড়িয়ে আছি। নিজেকে বেহায়া বলে মনে হলো। মাথা নিচু করে সরে যেতে নিলেই উনি এক হাত দিয়ে আমার কোমর টেনে ধরে নিজের কাছে টেনে নিলেন। বলে উঠেন, কথায় পালিয়ে যাচ্ছ? এই না তুমি বললে তুমি আমাকে ভালোবাসো। তো আহিয়ান, আমি কিছু বলার আগেই আহিয়ান আমার ঠোঁটের মাঝে আঙ্গুল রাখল। আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, চুপ থাকো, আমাকে বলতে দাও। উনার কথায় আমি চুপ হয়ে গেলাম। উনি আমার ঘাড়ের কাছে চুল সরিয়ে সেখানে আলতো করে একটা চুমু খেলেন। আমি আঁকড়ে ধরলাম উনার শার্টটা। হঠাৎ করেই তখন বৃষ্টি শুরু হলো। বৃষ্টি পড়ছে আমার উপর। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এ কি করে সম্ভব? বৃষ্টি কেন পড়ছে আমার উপর? আমরা তো ঘরে। হঠাৎ করেই লাফিয়ে উঠলাম। এতক্ষণে বুঝতে পারলাম এটা একটা স্বপ্ন ছিল। সামনে তাকিয়ে দেখি ইতি দাঁড়ানো। ওর হাতে পানির গ্লাস। বৃষ্টির ব্যাপারটা এতক্ষণে মাথায় ঢুকলো। আমি রেগে ইতিকে বলি, কি করলি এটা তুই? কখন থেকে ডাকছি, উঠছিলি না, তাই আর কি। তোকে তো আমি, তোর জন্য আমার স্বপ্নটা পূরণ হলো না। ও আচ্ছা, ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলি? বাহ, ভালোই তো, তা কি দেখলি? তোকে বলছি। বলেই ওর হাত ধরলাম। ইতি বলে উঠে, নিহা না, একদম না। আমি হেসে ইতিকে টেনে বিছানায় ফেললাম। অতঃপর ওকে কাতুকুতু দিতে লাগলাম। ইতি হেসে বলল, নিহা ছাড়। অনেক জ্বালিয়েছিস আমাকে, তুই পুরো আমার স্বপ্নে জল ঢেলে দিলি। আরে শোন তো, হাসতে হাসতে, আমি না, ভাইয়া বলেছিল আমাকে এমনটা করতে, তাই করেছি। আমি বলে উঠি, আহিয়ান? উনি? হ্যাঁ, ফোন করেছিল, তোর কথা জিজ্ঞেস করছিল। বলছি তুই ঘুমাচ্ছিস, তখন বলল ঘুমের মধ্যে যেন তোর গায়ে জল ঢেলে দিই। আর তুই রাজিও হয়ে গেলি, বাহ। বলেই মুখ ফিরিয়ে বসে রইলাম। ইতি আমাকে খোঁচা দিয়ে বলল, আহ, রাগ করে থাকবি নাকি? জিজ্ঞেস করবি না কেন ফোন করেছিল? না, দরকার নেই, জেনে কি করব? ভেবে বলছিস তো? হুম। বলেই চলে এলাম ওয়াশরুমে। মুখে পানি ছিটিয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। চোখ বন্ধ করে বসে পড়লাম। খুব জানতে ইচ্ছে করছে কেন উনি ফোন করলেন, কিন্তু এখন ইতিকে জিজ্ঞেস করলেই আমার মান সম্মান খাবে ছেড়িটা। ধুর, ভালো লাগে না, কিন্তু জিজ্ঞেস না করেও পারছি না। আমি তোয়ালে দিয়ে মুখ মুছে ইতির পাশে এসে বসলাম। ইতি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। অতঃপর চলবে গল্প, ভালোবাসার ফোড়ন 2। লেখনীতে মিমি মুস্কান। ষষ্ঠ পর্ব। দ্বিতীয়